রাত ৭টা। অন্ধকারাচ্ছন্ন রুমে ঘড়ি কাঁটার টিকটিক শব্দ যেন মেঘলা আকাশে বজ্রপাতের মতো শোনাচ্ছে। উষ্ণ গরমে ইমতেহার ঘুম ভাঙল। পিটপিট করে চোখ খুলে একবার সিলিং এর দিকে তাকিয়ে আবার চোখ বুজে ফেলল। তারপর আবার ধপ করে চোখ খুলে নড়াচড়ার চেষ্টা করতে বুঝতে পারলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ইমতেহার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। সে পুরো শরীর শক্ত করে চোখ বড় বড় করে নিজের বুকের উপর তাকালো। একটা দীর্ঘ চড়া আর শক্তিশালী পুরুষালু হাত তার কোমর জড়িয়ে ধরে অত্যন্ত শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। ঘরের ভ্যাপসা গরমটা এখন আর নেই, বরং এসির কনকনে ঠান্ডা বাতাস পুরো রুমটাকে বরফ বানিয়ে রেখেছে। আর সেই ঠান্ডার মাঝে ইমতিহার নাসিকারঞ্জে এসে ধাক্কা খেল চন্দন কাঠে সেই চিরচেনা তীব্র সুবাস। ইমতিহার আর বুঝতে বাকি রইল না যে এই গভীর অন্ধকারের মাঝে তাকে এভাবে নিজের বাহুডোরে বন্দি করে রাখা মানুষটিকে। সে অত্যন্ত সতর্কতার সাথে নিঃশব্দে মেহরাজের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে সামান্য একটু নড়ে উঠতে মেহরাজের পাকড়াপাকড়ি যেন আরো দ্বিগুণ শক্ত হয়ে গেল। মেহরাজ ঘুমের ঘোরে ইমতিহাকে নিজের আরো কাছে টেনে নিয়ে তার ঘাড়ের কাছে মুখ গুজে এক গভীর শ্বাস ছাড়ল। তার উষ্ণ শ্বাস ইমতিয়ার উন্মুক্ত গলার চামড়ায় লাগতে ইমতিয়া শিউরে উঠল। লজ্জায় রাগে তার পুরো শরীর রিরি করে উঠল। স্যার, বলছি আমায়। ইমতিয়ার এমন চিৎকারে গভীর ঘুমে থাকা মেহরাজ ধরপড় করে উঠে বসলো। মেহরাজ এক ঝটকা ইমতিয়ার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে বিছানায় সোজা হয়ে বসলো। তার চোখ দুটো ঘুমে আচ্ছন্ন থাকলো। ইমতিয়ার চিৎকারে আর মস্তিষ্কের অবশ ভাবটা পলকে কেটে গেল। অন্ধকারের মাঝেও মেহরাজের ভারী বুকটা দ্রুত উঠানামা করছে। সে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইমতিয়ার আবছা অবয়বের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে ঠিক কি ঘটেছে। ইমতিহা মেহরাজের বাদর আলগা হতে বিছানা অন্য প্রান্তে সরে গেল। নিজের গায়ে ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরে সে অন্ধকারের মাঝে মেহরাজের দিকে তাকে রাগে কাঁপতে কাঁপতে হাঁপাতে লাগলো। দুপুরে সেই তীব্র শ্বাসকষ্টের রেশ এখনো পুরোপুরি কাটেনি। তার উপর ঘুমের ঘরে এই লোকের এত কাছাকাছি থাকার অস্বস্তি তাকে আরো দিশেহারা করে তুলেছে। মেহরাজ ঘুমের রেশ কাটিয়ে চোখ কষলে ইমতিয়ার দিকে এগোতে নিলে ইমতিয়ার চিৎকার করে উঠল, এগোবি না, মহিষের বাচ্চা হিটলার! মেহরাজ ইমতিয়ার দিকে এগোতে গিয়েও এক ঝটকায় মাঝপথে থমকে গেল। অন্ধকারের মাঝে তার কুঁচকে যাওয়া চোখ আর স্তব্ধ হয়ে যাওয়া অবয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নিজের কানকেও ঠিক বিশ্বাস করতে পারছে না। যে মেহরাজ জানের একটা কড়া চাহনিতে পুরো মেহরাজ গ্রুপের বড় বড় কর্মকর্তারা ভয়ে ততস্থ থাকে, যাকে অফিসে সবাই আড়ালে হিটলার বলে ডাকে, তার মুখের উপর কেউ আজ মহিষের বাচ্চা হিটলার বলে দিল, তাও আবার তার নিজেরই বেডরুমে, তার নিজেরই বিছানায় বসে। মেহরাজ বিছানার পাশে থাকা ল্যাম্পের সুইচটা অন করল। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা একটা হালকা সোনালী আলোয় আলোকিত হয়ে উঠল। আলোর তীব্রতায় ইমতিহা এক হাত দিয়ে নিজের চোখ দুটো আড়াল করলো, কিন্তু তার অন্য হাতটা তখনও ওড়না কামড়ে ধরে আত্মরক্ষা ভঙ্গিতে শক্ত হয়ে আছে। মেহরাজ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নিজের ধবধবে সাদা শার্টের হাতা দুটো আর একবার কনেই পর্যন্ত গুটিয়ে নিল। তার বাদামি চোখের মণি দুটোতে প্রথমে বিস্ময় থাকলো, পরক্ষণে সেখানে এক অদ্ভুত চাপা কৌতুকের আভা খেলে গেল। সে ইমতিয়ার দিকে কয়েক সেকেন্ড স্থির চাহনিতে তাকিয়ে থেকে একটা গভীর শ্বাস ফেলল। তারপর টেবিলের উপর রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ইমতিয়ার দিকে বাড়িয়ে দিল। অত্যন্ত নরম কণ্ঠে বলল, আগে পানিটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নি। মহিষের বাচ্চার হিটলারের বউ, খাবো না। তোর হাতে বিষ আর মুখে মধু, কিন্তু অন্তর পরিষ্কার আছে। মেরাজ এখনো পানির গ্লাসটা বাড়িয়ে ধরে আছে। ইমতিয়ার এক পলক পানির দিকে তাকিয়ে নিজেকে আরো গুটিয়ে নিল। মেরাজ দীর্ঘশ্বাস ফেলে পানির গ্লাসটা জায়গায় রেখে দিল। মেহরাজ ইমতিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে খাটের একদম এক কোণায় বসলো। তার দীর্ঘ অবয়বটা এখন অনেকটাই শান্ত। দুপুরে সে সাইকোপ্যাথিক রাগের লেশমাত্র সেখানে নেই। নিজের দুই হাতের বড় বড় আঙুলগুলো একসাথে লক করে সে মেঝের দিকে তাকে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আপনি যে নামগুলো ধরে ডাকলেন ইমতেহা, সেগুলোর জন্য মেহরাজ জাইনকে অনেকে হলে হয়তো এতক্ষণে এই দুনিয়া থেকে গায়েব করে দেওয়া হতো, কিন্তু আপনাকে ছাড় দেওয়া হচ্ছে কারণ আপনি আমার ওয়াইফ। নেই, আমার স্বামী মরে গেছে বলেছি না। আমার কাছে মেহরাজ জাইন মৃত, তাহলে আমি কে? মেহরাজের এই আচমকা আর শান্ত প্রশ্নের মুখে ইমতিয়াজ ক্ষণিকের জন্য থমকে গেল। শব্দ তিনটে ঘরে কনকনে ঠান্ডা বাতাসের মাঝে যেন এক অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করলো। মেহরাজের বাদামি চোখ দুটো এখন আর জ্বলছে না, বরং সেখানে এক গভীর অতলান্তিক অন্ধকার। সে ইমতিয়াজ চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল, যেন এই প্রশ্নের ভেতর দিয়ে সে তার 3 বছরের সমস্ত অধিকার আর না বলা জমানো যন্ত্রণার হিসাব চুকিয়ে নিতে চায়। ইমতিয়াজ নিজের ভেতরে অস্বস্তিটুকু আড়াল করতে ওনাটা আরো শক্ত করে টেনে নিল। তার বুকটা তখনও দ্রুত উঠানামা করছে। সে মেয়েরাজের চোখের দিকে তাকিয়ে দৃষ্টি সরে দেয়াল ঘড়ির দিকে তাকালো। কাটার টিকটিক শব্দটা এখন আরো তীব্র মনে হচ্ছে।
সে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব কঠিন ও ধারালো করে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তুই মেহরাজ জেন, একটা স্বার্থপর অহংকারী সাইকো, যে নিজের ক্ষমতা জোরে মানুষের জীবন নিয়ে খেলা করতে ভালোবাসে। 3 বছর আগে যা হয়েছিল তা একটা জোজ্জুলুমের নাটক ছিল, আর আজ যা করছিস তা স্রেফ একটা অপহরণ। এর বাইরে তুই আমার আর কেউ নস। মেরাজ একটা শুকনো হাসি দিল, তারপর ইমতিয়াজ সামনে থেকে উঠে গেল। একটু দূর গিয়ে সে তার শার্টের বোতামটা আঙ্গুল দিয়ে সামান্য আলগা করে নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। পানির গ্লাসটা তুলে নিয়ে এক ঢোকে পুরো পানিটা শেষ করলো, যেন নিজের ভেতরে তপ্ত আগুনটাকে শান্ত করার চেষ্টা করছে। গ্লাসটা টেবিলে রাখার সময় একটা মৃদু ঢক শব্দ হলো। তারপর সে ঘুরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে ইমতিয়ার দিকে তাকালো। অভিশাপই সই ইমতেহা, তবে মনে রাখবেন, কিছু অভিশাপ কিন্তু সারা জীবনের জন্য পিছু লেগে থাকে। তাকে চাইলেও জীবন থেকে মুছে ফেলা যায় না। মেহরাজ ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত থেকে সে আর একবার পেছন ফিরে তাকালো। তার চোখে তখন আবার সেই চেনা তীক্ষ্ণ আর রহস্যময় হিটলারের চাউনি। ইমতিয়াজ চোখ শুরু করে তাকিয়েছিল। এরকম ভাবে হঠাৎ দাঁড়িয়ে থাকায় ভেবেছিল হয়তো কিছু বলবে, কিন্তু মেহরাজ এক পলক ইমতিয়ার দিকে তাকিয়ে গটগট করে চলে গেল দরজা খুলে। মেহরাজ নিচে এসে দেখলো শায়লা এখনো বসে আছে পাশের সোফায়। আবরাজ বসে বসে টিভিতে মুভি দেখছে। মেহরাজকে নিচে নামতে দেখে শায়লা সোফা ছেড়ে ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো। তার মেকআপের 12টা বেজে যাওয়া চেহারা আর হাঁটুর উপর উঠে থাকা সেই কালো চমকিলা শাড়ি নিয়ে সে এতক্ষণ ড্রয়িং রুমে উৎপেতে বসেছিল। মেহরাজ যান উপর থেকে একা নেমেছে দেখে তার চোখ দুটো এক নিমিষে চকচক করে উঠল। মেহবুব। শায়লা প্রায় কান্দো কান্দো গলায় মেহরাজের দিকে 2 কদম এগিয়ে গেল। তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে এমন করতে পারো না? দেখেছো তোমার ওই তেরদর ভাইটা আমার শাড়ি নিয়ে কিরকম নোংরা কমেন্ট করেছে? ও আমাকে লাইলা খালা বলেছে মেহু। জাস্ট ইমাজিন। মেয়েরাজ শায়লার দিকে এক পলকও তাকালো না। তার সারা শরীর থেকে তখনও চন্দরঘাটে সুভাষের সাথে এক তীব্র গাম্ভীর্য ঠিকরে বেরোচ্ছে। শার্টের আলগা কলার আর পকেটে হাত গুজে রাখা রাজকীয় ভঙ্গিতে সে সোজা গিয়ে সোফায় বসলো। তার চোখ জোড়া টিভির স্ক্রিনের দিকে, যেখানে আবরাজ তখনও বেশ আয়েশ করে মুভি দেখছে আর পপকর্ন চিবাচ্ছে। বজ্রপাত। মেয়েরাজের বরফ শীতল কণ্ঠ ড্রয়িং রুমে বাতাসে ভেসে এলো। আবরাজ টিভির রিমোট দিয়ে সাউন্ড 1 পয়েন্ট কমিয়ে ভাইয়ার দিকে তাকালো। তার নাকের ডগায় ঝুলে থাকা লাল চশমাটা একটু উপরের দিকে ঠেলে সে বলল, ইয়েস, অন ডিউটি হিটলার ভাইয়া। বলো, কাচ্চি বিরিয়ানি কি উপরে দিয়ে আসবো, নাকি ভাবে নিচের ডাইনিংয়ে এসে আমাদের ধন্য করবেন পরে? মেরাজ আবরাজের দিকে ফিরে আবার বলল, আমি তোমাকে 10 মিনিট আগে একটা অর্ডার দিয়েছিলাম বজ্রপাত, এই ড্রয়িং রুম থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য। এখনো যাইনি। বিলাসের সোফাগুলো নোংরা হয়ে আছে কেন? আবরাজ পপকর্নের বাটিটা ধপ করে টেবিলের উপর রেখে সোফা থেকে লাফিয়ে উঠল। সে নিজের লাল জুতো জোড়া মচমচে শায়লার সামনে এসে একগাল হাসলো। আরে খালা, আপনি এখনো যাননি? আমি তো ভেবেছিলাম আপনি এতক্ষণে আপনার ওই মোটা মোটা সাদা ঠ্যাং নিয়ে হেঁটে জাইন বিলাসের সীমানা পার হয়ে গেছেন। ভাইয়া কিন্তু অলরেডি রেগে আছেন। আর আপনি তো জানেনই, আমাদের হিটলার জাইন রেগে গেলে শেয়ার বাজারে 12টা বাজাতে 1 সেকেন্ডও সময় নেয় না। শায়লা মেয়েরাজের পাথরের মতো গম্ভীর চেহারার দিকে তাকালো। সেখানে তার যেন কোনো দয়া বা অনুভূতি লেশমাত্র নেই। নিজের ইগো আর আত্মসম্মানের চরম আঘাত লাগায় সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের শাড়ির আঁচড়টা টেনে টুনে কোনো মতে গায়ের উপর ফেললো। ইউ উইল রিগ্রেট দিস। মেহরাজ যে, তুমি ওই বুড়ি মেয়ের জন্য আমাকে তাড়াচ্ছ? টেল মি, কি নেই আমার মধ্যে যা ওই মেয়ের মধ্যে তুমি দেখতে পেরেছ? ওই মেয়ের মধ্যে আত্মসম্মান আছে যা তোমার নেই। ওই মেয়ে ন্যাকামো করে না যা তুমি করো। ওই মেয়ের 100টা লাং নেই যা তোমার আছে। ওই মেয়ে যথেষ্ট শালীন আর রুচিশীল যা তুমি নও। ওই মেয়ে শালীনভাবে মেয়েরাজ জানে মন কাটতে পেরেছে যা তুমি অশ্লীলভাবে পারোনি। সবশেষে ওই মেয়ে মেয়েরাজ জানে অর্ধাঙ্গিনী যা তুমি স্বপ্ন হতে পারবে না। মেয়েরাজের মুখের উপর ধূপধাপ তাসের ঘরের মতো ভেঙে পড়া শায়লার শেষ অহংকারটুকু যেন এবার একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শেষ কথাগুলো বলার সময় মেয়েরাজের কণ্ঠস্বরে কোনো উচ্চবাচ্য ছিল না, কিন্তু প্রতিটি শব্দে জাইন পরিবারের বড় ছেলের যে চিরন্তন অহংকার আর একরোখা দাবি মিশেছিল তা যেন পুরো ড্রয়িং রুমের বাতাসকে ভারী করে তুলল। অর্ধাঙ্গিনী শব্দটা যখন মেয়েরাজের মুখ থেকে বের হলো, তখন সোফায় বসে থাকা আবরাজও পপকর্ন চিবানো ভুলে বড় বড় চোখে ভাইয়ার দিকে তাকালো। মনে মনে ভাবলো, সাবাস হিটলার ভাইয়া, এতদিনের লাইনে এসেছ। শায়লা এক পা ফিসে গেল। তার চওড়া লিপস্টিক মাখানো ঠোঁট দুটো কাঁপছে। এত বড় অপমান সে নিজের জীবনে কখনো সহজে বলে মনে করতে পারল না। যে মেয়েরাজ জানে পেছনে সে মাসের পর মাস ছায়ের মতো ঘুরেছে, যার একটা ইশারার জন্য সে পাগল ছিল, সে আজ একটা মধ্যবিত্ত যেদি মেয়ের সাথে তার তুলনা করে তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। মেয়েরাজ যেন শালা গলা দিয়ে এবার আর কোনো চিৎকার বের হলো না, কেবল এক বুক চাপা কান্নার সাথে মেশানো আক্রোশ ঝরে পড়ল। তুমি পস্তাবে।
এই অন্ধ অহংকার আর জেদি মেয়ের ভালোবাসার মাসুল তোমাকে দিতে হবে। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের শাড়ি কুচিগুলো কোনো মতে এক হাতে মুঠো করে ধরে খটখট শব্দে হাই হিল আশ্রাতে আশ্রাতে সে জাইন বিলাসের মেইন গেট দিয়ে বাইরের নিকষ কালো অন্ধকারের বুকে হারিয়ে গেল। ড্রয়িং রুমে আবার সেই পিনপতন নীরবতা। আবরাজ একটা লম্বা শ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়ালো। নিজের লাল ফ্রেমে চশমাটা নাকের ডগা থেকে ঠেলে চোখের উপর ঠিক জায়গায় বসে সে বাঁকা হেসে বলল, উফ ভাইয়া, রোস্টির লেভেল তো আজ একদম থাইল্যান্ডের ফ্লাইটের চেয়েও উঁচুতে চলে গেছে। তা এই থিওরিগুলো কি আগে থেকে স্কিপ করা ছিল, নাকি অন্য স্পিড হিটলার মুড অন হলো? মেরাজ আবরাজের ফালতু কথার কোনো জবাব দিল না। সে হাত বাড়িয়ে টেবিল থেকে তার হাত ঘড়িটা তুলে নিল। সময় পেরিয়ে যাচ্ছে। উপরে ঘরে একজন এখনো না খেয়ে বসে আছে, যার ফুসফুসের একটুখানি অনিয়মে মেরাজ জানে পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। সে সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। নিজের শার্টের কলারটা আর একবার ঠিক করে অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বলল, বজ্রপাত, অনেক ফাজলুমো হয়েছে, এবার উপরে যাও। ইমতিয়ার রাগ এখনো কমেনি। আমি গেলে হয়তো খাবার ছুঁড়ে ফেলে দেবে। তুমি গিয়ে ওকে বুঝে খাবার দিয়ে এসো। আবরাজ ঢোক গিলে বলল, ভাইয়া, রাগের দিক থেকে চিনিমিনি আপু অবশ্য সরি। চিনিমিনি ভাবে তোমার 3 ডাবল। যদি খাবার দিতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়, ডোন্ট ওরে, বেশি হলে আমি আছি তো। ইমতিয়ার বিছানার সাথে হেলান দিয়ে হাঁটুতে মাথা ঠেকে বসেছিল। খট করে দরজা খোলার শব্দ হলো। ইমতিয়ার কেঁপে উঠল, কিন্তু শব্দ করলো না। পায়ের ধীর অথচ চেনা মচমচে শব্দের সাথে সাথে ঘরের ভেতরে প্রবেশ করলো একজোড়া লাল ফ্রেমের চশমা। ইমতিয়ার মাথা না তুলে বুঝতে পারল এটা মেয়ারাজ নয়, আবরাজ। আবরাজ ঘরের ভেতরে ঢুকে প্রথমে চশমাটা একবার দেখে নিল। ঘরের এসি ঠান্ডা বাতাস আর সোনালি ল্যাম্পের আলোয় গুটিছুটি মেরে বসে থাকা ভাবিকে দেখে তার স্বভাব সুলভ ফাজলামোটা যেন নিমেষে উবে গেল। সে ট্রেতে করে ধোয়া ওঠা গরম কাচ্চি বিরিয়ানির বাটি আর পানির গ্লাস নিয়ে অত্যন্ত সাবধানে বিছানার পাশে সাইড টেবিলটার উপর রাখলো। তারপর গলা খাকারি দিয়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ইয়ে, চিনিমিনি ভাববে। আবরাজ বেশ নরম আর ভদ্র গলায় ডাকলো, যা তার স্বভাবের সাথে মোটেও যায় না। আমি আবরাজ, মানে ওই মহিষের বাচ্চার, আই মিন হিটলার ভাইয়ের ছোট ভাই। ইমতিয়া হাঁটু থেকে মাথাটা তুলল। তার চোখ দুটো তখনও সামান্য লাল হয়ে আছে, কিন্তু চাউনিতে এখনো সে জেদি ভাবটা স্পষ্ট। সে আবরাজের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কোনো কথা বলল না। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের পাশে রাখা একটা চেয়ার টেনে বসলো। সে নিজের চশমাটা নাকের উপর একটু ঠিকঠাক করে নিয়ে বলল, ভাবি, আপনি ভাইকে যা ইচ্ছা তাই বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলতে ভাইকে আমি কখনো কারোর জন্য এত উতলা হতে দেখিনি। আব, যা এখান থেকে। ইমতেহার ভেজা কণ্ঠস্বর শুনে আবরাজের মুখের কথা থমকে গেল। সত্যি বলতে তার ভীষণ কষ্ট হচ্ছে এই মেয়েটার জন্য, তবে সে খুশি ইমতেহাকে তার ভাবি হিসেবে পেয়ে। কিন্তু এই যে আপনি দুপুরের পর থেকে কিছু না খেয়ে পেটের উপর অত্যাচার করছেন, এটা তো ঠিক না। আমি খাবো না। তোমরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছো কেন? তোমার ভাইয়াকে গিয়ে বলো আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিতে। আমি মেয়ারাজ গ্রুপে চাকরিও করব না, আর এই জাইন বিলাসে এক সেকেন্ডও থাকবো না। আরে ভাবি, শান্ত হন। বাড়ি ফেরার কথা তো পরের বিষয়। আগে এই কাচ্চি বিরিয়ানিটা শেষ করুন। সুগন্ধটা একবার শুকে দেখুন তো। পুরান ঢাকার খাসি দিয়ে বানানো। আপনি না খেলে নিচে ভাইও না খেয়ে পাথার মতো বসে থাকবে। আর ও হিটলার না খেয়ে থাকলে অফিসের পুরো রাগটা এসে পড়বে আমার উপর। তখন মেরাজ গ্রুপের ফাইলপত্র আমার মাথায় ভাঙবে। ইমতিয়াজ কাচ্চি প্লেটের দিকে তাকালো। সত্যি বলতে দুপুরে সে ইনহেলার কাণ্ডের পর তার নিজেরও ভীষণ খিদে পেয়েছিল। পেটের ভেতরটা যন্ত্রণায় মোচড় দিচ্ছিল, কিন্তু মেহরাজ জাইনের উপর থাকা রাগ আর জেদ তাকে কিছুতে নতি স্বীকার করতে দিচ্ছিল না। দেখো ভাবি, মেহরাজ ভাই কিন্তু অনেক ভালো। ও অত খারাপ ছেলে না যত আমি বলি। তুই যা এখান থেকে, কুত্তা। ইমতিয়াজ চেঁচিয়ে উঠল। আবরাজ লাফ মেরে শুকনো ঢোক গিলে মেহরাজ রুমের দিকে আসছিল। ইমতিয়ার কণ্ঠশীল হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। চেঁচিয়ে বলল, কি হয়েছে বজ্রপাত? ওকে তোকে কুত্তা বলল? মেহরাজ জানে ঝড়ের বেগে ঘরে ঢোকা আর এমন অকস্মাৎ হুঙ্কারে আবরাজ নিজে 2 হাত তুলে এক লাফে চেয়ার থেকে 3 হাত দূরে সরে গেল। তার লাল ফ্রেমের চশমাটা নাকের ডগা থেকে প্রায় খসে পড়া উপক্রম। সে নিজে শুকনো ঢোক গিলে করুণ চোখে একবার দরজায় দাঁড়ানো ভাইয়া আর একবার বিছানায় বসে থাকা সিংহে ভাবের দিকে তাকালো। ভাইয়া, ও জাস্ট কুত্তা বলেনি, ও আমাকে রুম থেকে গেট আউট হতে বলেছে। আবরাজ নিজের কাঠটা 2 দিকে নাচিয়ে প্রায় কান্দে কান্দে গলায় নালিশ ঠুকলো। আমি এত কষ্ট করে নিচে থেকে খাসির কাছে নিয়ে এলাম, আর উনি আমাকে সেফ 4 পায়ের একটা প্রাণী বানিয়ে দিলেন। নো ভাইয়া, দিস ইজ টু মাচ। আমি এই ইনসাল্ট মেনে নেব না। মেহরাজ আবরাজের ফালতু কান্নাকাটি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বড় বড় পা ফেলে খাটের একদম কাছে চলে এলো। তার বাদামি চোখের মণি দুটো তখন রাগে আর ইমতিয়ার অবাধ্যতায় জ্বলছে। সে আবরাজের হাত থেকে কাচের ট্রেটা এক ঝাটকায় নিজের হাতে নিয়ে সাইড টেবিলে ধপ করে
নামিয়ে রাখলো। তারপর আবরাজের দিকে না থেকে গম্ভীর বরফ শীতল গলায় অর্ডার দিল, বজ্রপাত তুই নিচে যা, ড্রয়িং রুমের দরজা লক কর আর ডাইনিং টেবিল পরিষ্কার করতে বল, এখানে বাকিটা আমি দেখছি। কিন্তু ভাইয়া, ভাবি যদি রেগে কাচ্চি বাটি তোমার মাথায়। আব্রাজার কথা শেষ করার সাহস পেল না। ম্যানেজার একটা চিলতে করা চাহনি দেখে সে নিজের চশমাটা নাক বরাবর ঠেলে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে ঘর থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে টেনে দিতেও ভুলল না। মেরাজ এবার ইমতিয়ার দিকে তাকাল। ঘরের সোনালি ল্যাম্পের আলোয় ইমতিয়ার উজ্জ্বল শ্যামলা মুখটা, কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। তার সে ডাগর চোখ দুটোতে এখন আর দুপুরের মতো অসহায়ত্ব নেই, বরং সেখানে এক অভিমান পাথর হয়ে জমে আছে। মেয়েরাজ ধীর পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসল। চন্দর কাঠে সে চিরচেনা সুবাসটা আবার ইমতিয়া খুব কাছে চলে আসে। ইমতিয়া একটু নড়চড়ে আরো কিছুটা দূরত্ব বজায় রাখলো। মেরাজ আলতো করে কাচ্চি বাটিটা হাতে নিল। চামচ দিয়ে বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করতেই ঘরের কনকনে ঠান্ডা বাতাসে গরম কাচ্চির এক স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ল। সে এক চামচ বিরিয়ানি ইমতিয়ার মুখের সামনে বাড়িয়ে ধরে অত্যন্ত শান্ত কিন্তু অলক্ষণীয় গলায় বলল, খাবারের উপর রাগ করতে নেই ইমতাহা। চটপট মুখ খুলল। ইমতিয়া এক পলক মেয়েরাস্ত, এক পলক চামচের দিকে তাকে ধপ করে বিছানা থেকে নেমে বাথরুমে চলে গেল। মেয়েরাজ চামচটা বাটি সহ শূন্যে ধরে হাঁ করে তাকিয়ে রইল। এভাবে মুখের উপর খাবার ফেলে ইমতিয়া ধপ ধপ পা ফেলে বাথরুমে ঢুকে খটাস করে দরজা লক করে দেবে, এটা হয়তো মেয়েরাজ কল্পনাও করেনি। মেয়েরাজ বাথরুমের দরজার দিকে তাকিয়ে বিরিয়ানির চামচটা নিজের মুখে ঢুকিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে পুরো বাটি সাবার করে দিয়ে মেয়রাজ ধপ করে চামচটা শূন্য বাটিতে ফেললো। ঢং করে এবার ধারালো শব্দ হলো। সে রুমাল দিয়ে মুখটা আলতো করে মুছে বিড়বিড় করলো, এই মেয়ের জেদ ভাঙতে ভাঙতে আমি না কবে টপকে যাই। মেয়রাজ আজকে সকাল সকাল অফিসে গিয়েছিল। থাইল্যান্ডের ডিলটা ফিসে নেওয়ার জন্য সব ঠিকঠাক হতো যদি না সে সেদিন ইমতিয়াকে তার রুমে পেপারস রেখে আসতে না বলতো। ইমতিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পর সে রুমে গিয়েছিল কিছু কাগজ আনার জন্য। পরে টেবিলের কাগজপত্রের উপরে কাবিননামা দেখে বুঝে গিয়েছিল, কারণ ইমতেহা যথেষ্ট বুদ্ধিমান। 6টার সময় অফিসে গিয়ে 10টার মধ্যে কাজ সেরে শপিং মলে এসেছে মেহরাজ। মেয়েদের জামা কাপড় সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, তবে ইমতিয়ার জন্য জামা কাপড় নিতে হবে। কে নিবে কে নিবে ভাবতে ভাবতে মেহরাজ শাড়ির দোকানে গেল। ইমতিয়াকে শাড়ি পরলে বেশ লাগে। সেদিন সে তো মুগ্ধ হয়ে দেখছিল। কত বছরের তৃষ্ণা। শাড়ির দোকানে আলোকজল পরিবেশটা মেহরাজের জন্য বড্ড অপরিচিত। সে সাধারণত কর্পোরেট মিটিং আর ফাইলপত্রের মানুষ। এই রঙিন জগৎ, মখমল আর সিল্কের স্পর্শ তার কাছে কিছুটা পরাবস্তব মনে হচ্ছে। দোকানের এক কোণায় দাঁড়িয়ে থাকা সেলসম্যানরা মেহরাজ জানে ব্যক্তিত্ব দেখে আগেই তটস্থ হয়ে গেছে। মেহরাজ দোকানের সবচেয়ে দামি আর উন্নত কালেকশনের দিকে ইশারা করলো। তার চোখগুলো যেন ইমতিয়ার ছায়া খুঁজছে। ইমতিয়াজ যখন শাড়ি পরে তখন তাকে ঠিক কেমন দেখায় সেটা মেহরাজের স্মৃতিপটে এখনো জ্বলজ্বল করছে। বৃষ্টির দিন বাগান বিলাসের নিচে সেই সবুজ রঙের শাড়িতে ইমতিয়াকে মনে হয়েছিল কোনো দেবদূত। আবার অভিমানের রঙে তাকে যখন দেখলে মনে হলো যেন হাজার বছরের কোনো অপূর্ণ তৃষ্ণা তার চোখের কোণে জমে আছে। এটা মেহরাজ একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ির দিকে আঙুল নির্দেশ করলো। তারপর পাশ ফিরে একটা হালকা ল্যাভেন্ডার রঙের জর্জেট শাড়ির দিকে তাকালো। আর এটা? দোকানদার মাথা ঝুঁকিয়ে বল, স্যার আপনার মিসেসের পছন্দ কি এমনই, নাকি অন্য কোনো কালার দেখাবো? মেহরাজ এক মুহূর্ত চুপ করে রইল। তার বাদামি চোখে মনে দুটোতে এক অদ্ভুত আবেশ খেলে গেল। হালকা কণ্ঠে বলল, আমার মিসেস অন্যদের চোখে কিরকম তা আমি জানি না, তবে আমার চোখে সবসময় ভীষণ সুন্দর। তবে সবুজ রংটা তাকে মানায় বেশি, যেন আকাশ আর বৃষ্টির এক অদ্ভুত মিলন। দোকানদার মুচকি এসে বলল, স্ত্রীকে অনেক ভালোবাসো না? মেহরাজ আশেপাশে তাকিয়ে মাথা নাড়ে হালকা কণ্ঠে বলল, হুম। মেয়েরা শাড়িগুলোর পাশে কিছু মানানসই গহনা বেছে নিল। তার মনে হচ্ছে ইমতিয়াজ গহনা তেমন একটা অপছন্দ করে না, কিন্তু মেয়েরাজ জানে স্ত্রী হিসেবে তাকে সাজানোটা যেন মেয়েরাজের এক গোপন নেশা। তাছাড়া জাইন বাড়ির বড় বউ হিসেবে ইমতিয়ার অনেক গয়নাগাটি রয়েছে মেয়েরাজের মায়ের পক্ষ থেকে। কেনাকাটা শেষ করে সে যখন কাউন্টারে কার্ড সোয়াইপ করছিল, তার চোখ গেল ছোট্ট একটা পাথরের নাকফুলের দিকে। ছোট্ট চকচকে হীরের নাকফুলটার দিকে তাকাতে মেয়েরাজের চোখের সামনে ইমতিয়াজ সে অভিমানী মুখটা ভেসে উঠল। ইমতিয়াজ সাজগোজ খুব একটা না করলো, তার ওই তীক্ষ্ণ নাকে ছোট্ট একটা পাথরের কুচি জ্বলজ্বল করলে তাকে যে কতটা মায়াবী দেখাবে। তাছাড়া ওই মহিলাকে তো বিবাহিত বিবাহিত লাগতে হবে না, তা মেয়েরাজ জাস্ট এক পলকে কল্পনা করে নিল। তার অবাধ্য ঠোঁটের কোণে আবার সে হালকা করা হাসির রেখা ফুটে উঠল। এই নাকফুলটাও প্যাক করো। দোকানদার নাকফুলটি একটা লাল বক্সে যত্ন করে রাখতে রাখতে বল, সহসা বলতে হবে স্যার, ম্যাডামকে এই হীরের কুচিতে যা মানাবে না। মেহরাজ কোনো জবাব দিল না। সে বিল মিটে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে শপিং মল থেকে বের হয়ে এলো।
বাইরে ততক্ষণে আকাশ মেঘে কালো হয়ে এসেছে। মেরাজ ড্রয়িং রুমের মধ্যে ঢুকতে দেখতে পেল আবরাজ আর মিরাজ সাহেব বসে আছে সোফায়। মেরাজ বাবাকে এই সময় এখানে দেখে অবাক হয়ে গেল, কারণ ওনার চীন থেকে ফেরার কথা ছিল পরের সপ্তাহে। মেরাজ বাসার একজন মেয়েটকে ডাকলো, হাতের প্যাকেটগুলো তার হাতে দিয়ে বলল, শোন ঈশা, এগুলো আমার রুমে রেখে আসবে, তোর ভাবিকে বলবে এগুলো পড়তে। ঈশা নামক মেয়েটা প্যাকেটগুলো চোখ বুলিয়ে শুধু শাড়ি দেখে মিনমিন করে বলল, কিন্তু ভাইয়া, শুধু এগুলো দিয়ে তো হবে না। মেরাজ ভ্রু কুঁচকে বলল, 25টা শাড়ি আছে, আর কিছু গহনা আছে, হবে না কেন? ঈশা নিচের দিকে তাকিয়ে বলল, এ ভাই, শুধু শাড়ি দিয়ে তো হয় না, শাড়ির সাথে আরো অনেক কিছু কিনতে হয়। মেরাজ ভ্রু যুগল আরো কিছুটা কুঁচকে ফেলল। কর্পোরেট দুনিয়ার হাজার কোটি টাকার হিসাব যার মাথায় এক সেকেন্ডে খেলে যায়, সে হুট করে এই শাড়ির সাথে আরো অনেক কিছুর গোলক দাদা পরে থমকে গেল। সে ঈশার দিকে তাকে কিছুটা গম্ভীর আর বিভ্রান্ত গলায় বলল, আর কি কিনতে হয়? আমি তো দামি জামদানি আর জর্জেট দুটোই নিয়েছি, সাথে ম্যাচিং গহনাও আছে, ব্লাউজ, পেটিকোট সবই আছে। ঈশা এবার চুপ করে রইল। সে কিভাবে বুঝাবে এই মানুষটাকে? এবার সোফায় বসে থাকা মিরাজ সাহেব গম্ভীর কণ্ঠে বলল, ঈশা, এগুলো নিয়ে তুই উপরে রেখে জামিনের সাথে মার্কেটে যা, সব দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আসিস, টাকা আমি দিব। ঈশা মাথা নেড়ে উপরে রুমে চলে গেল। মেয়ারাজ এবার সোফায় বসে থাকা মিরাজ সাহেবের দিকে তাকাতেই বলল, উনি বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে আছে। মেরাজ আমতা আমতা করে বলল, কি ব্যাপার বাবা, এভাবে তাকাচ্ছ কেন? মিরাজ সাহেব এবার হাতে থাকা খবরের কাগজটা সোফার অন্য পাশে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, বাহ বাহ, ইমতিয়ার প্রতি তোমার ভালোবাসা থেকে বাখারা হলো। যখন আমি সম্মানের সাথে ওকে তোমার বউ করে বাড়িতে নিয়ে আসতে চাইছিলাম, তখন তুমি বাড়ি থেকে পালিয়ে আমার মুখে চুমকালে রেখে দিয়েছিলে, বাহানা দিয়েছিলে পড়াশোনা করার, আর এখন ওকে কিডন্যাপ করে এনে এত খাতির যত্ন করা হচ্ছে। মিরাজ সাহেবের বজ্রকণ্ঠের হুঙ্কারে ড্রয়িং রুমের শান্ত পরিবেশটা এক নিমিষে থমকে গেল। সোফায় বসে থাকা আবরাজ এতক্ষণ ফুরফুরে মেজাজে পপকর্ন মুখে তোলার তোড়জোড় করছিল, কিন্তু বাবার এই রুদ্রমূর্তি দেখে সে বিষম খেয়ে সোজা হয়ে বসল। চশমাটা নাকের ডগা থেকে ঠেলে চোখের মনির জোড়া বড় বড় করে সে এক পলক ভাইয়া আর এক পলক বাবার দিকে তাকাতে লাগলো। পরিস্থিতি বেগতিক দেখে সে মনে মনে ভাবলো, আজ হিটলারের কপালে নির্ঘাত শনি আছে। মেরাজ মিরাজ সাহেবের এই আচমকা ক্ষোভের মুখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার বাদামি চোখের মনি দুটোতে এক মুহূর্তের জন্য অপরাধ বোধে ছায়া পড়ল। পরক্ষণে সে নিজের চিরচেনা গাম্ভীর্য আর ব্যক্তিত্ব ফিরে পেল। শার্টের হাতা দুটো আর একবার আলতো করে টেনে সে বাবার মুখোমুখি একটা সোফায় বসলো। তার বসার ভঙ্গিতে অপরাধের কোনো জড়তা নেই, বরং রয়েছে জাইন পরিবারের বড় ছেলে সহজাত একরক্ষা ভাব। বাবা, 3 বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তখন আমার কেরিয়ার আর মানসিক অবস্থা কোনোটাই ইমতিয়ার দায়িত্ব নেয়ার মতো ছিল না। আমি পালিয়ে যাইনি, আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে সময় নিয়েছিলাম। বাহ, কি যোগ্যতা তোমার! একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে খেলা করাটা তোমার যোগ্যতা। 3 বছর আগে যখন আমি তোমার মায়ের ইচ্ছেতে ওকে আমার নিজের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, তখন তুমি তোমার ইগো নিয়ে চলে গেলে। আর আজ আজ যখন মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন তাকে অফিস থেকে সেফ তুলে নিয়ে এসে নিজের রুমে বন্দি করে রেখেছ। এই আমার তোমাকে দেওয়া শিক্ষা। মিরাজ সাহেবের প্রতিটি কথা তীরের মতো এসে মেয়ারাজের বুকে বিঁধছিল, কিন্তু মেয়ারাজ মুখ নামালো না। সে নিজের পকেট থেকে সেই লাল মখমলের ছোট বাক্সটা বের করে টেবিলের উপর রাখলো। তারপর বাবা চোখের দিকে তাকে শান্ত গলায় বলল, আমি কোনো জোর জুলুম করছি না বাবা। ইমতিয়াজ 3 বছর আগেও আমার স্ত্রী ছিল, আজকে সে মেরাজ জানের অর্ধাঙ্গিনী। আমি শুধু আমার ফেলে আসা অধিকারটুকু বুঝে নিতে চাইছি। থাপড়ে অধিকারবোধ তোমার পিছন দিয়ে বের করে দিব বেয়াদব। যে অধিকারে ভালোবাসা থাকে না, সম্মান থাকে না, তাকে অধিকার বলে না, মেরাজ তাকে জোর জুলুম বলে। তুমি যদি ভেবে থাকো তোমার এই কয়েক মিনিটের ভালোবাসা থেকে ইমতিয়াজ তোমার প্রতি ইমপ্রেস হয় তোমাকে মেনে নিবে, তাহলে তুমি ভুল ভাবছো। ইমতিয়াজ তোমার থেকে 10 গুণ জেদি। মিরাজ সাহেবের পাশে বসে থাকা আবরাজ ফিক করে হেসে দিল। তার ভীষণ মজা লাগছে এই হিটলারকে বকা খেতে দেখে। মেহরাজ উঠে দাঁড়াতে আবরাজ এক দৌড়ে নিজের রুমে চলে গেল। মেহরাজ আবার নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে বলল, ও যদি 10 গুণ জেদি হয়, তাহলে আমি আরো 20 গুণ জেদি। মিরাজ সাহেব নিজের বড় ছেলের এই অনর আর একরোখা জবাব শুনে রাগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। মেহরাজের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সেখানে এক অদ্ভুত আর অনমনীয় জাত পাথর হয়ে জমে আছে। মিরাজ সাহেব সোফায় হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন, এ ছেলে মাথা একবার গরম হলে বা কোনো বিষয়ে সে একবার বেঁকে বসলে তাকে সোজা করা মেরাজ গ্রুপের হাজার কোটি টাকার ডিল সাইন করানোর চেয়ে কঠিন। তোমার এই অহংকার আর জেদ একদিন তোমাকে খুব বড় বিপদে ফেলবে মেরাজ, দেখা যাবে। মিরাজ সাহেব চায়ের কাপটা একটা চুমুক দিল। আপনি যদি আমার 3 বছর আগে ইমতিয়ার একটা ছবি দিতেন, তাহলে আজ আমার 3-4টা বাচ্চা কাচ্চা থাকতো। মিরাজ সাহেব চায়ের কাপে চুমুক দিতে গিয়েও
মেরাজের এমন অভাবনীয় আর সফল ডায়ালগ শুনে মাঝপথে থমকে গেলেন। ওনার মুখে চা প্রায় ছিটকে বের হওয়ার উপক্রম হলো। তিনি চোখ দুটো বড় বড় করে নিজের গম্ভীর কর্পোরেট ব্যক্তিত্ব সম্পন্ন বড় ছেলের দিকে তাকালেন। যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েরাজ যায় নিজের মুখে বাচ্চা কাচ্চার মতো শব্দ উচ্চারণ করেছে। কিছুক্ষণ পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করলো। তারপরে মিরাজ সাহেব হাতে চায়ের কাপটা বেশ জোরেই টেবিলের উপর নামিয়ে রাখলেন। ঠক করে একটা শব্দ হলো। ওনার ফর্সা মুখটা রাগে আর চরম বিরক্তিতে লাল হয়ে উঠল। বেয়াদব, মুখের উপর তর্ক করা হচ্ছে। আর কি বললে? আমি তোমাকে ইমতিয়াজ ছবি দেখাইনি? আমি তোমাকে দিনে 10 বার জোর করেছিলাম ইমতিয়াজের সাথে দেখা করতে। কোনো একটা ছবি নিয়ে তোমার পিছে পিছে ঘুরেছিলাম, তবু তুমি চোখ তুলেও তাকাওনি। বাচ্চা, এখন তোকে থাপড়ে তোর দাঁত ফেলে দিবে আমাকে দোষারোপ করলে। মিরাজ সাহেবের এই তীব্র গর্জনে ড্রয়িং রুমের কাছে ঝাড়বাতিটাও যেন মৃদু কেঁপে উঠল। মেয়েরাজ যে মেয়রাজ গ্রুপের মিটিং রুমে এক ইশারায় বাঘা বাঘা ডিরেক্টরদের কাঁপিয়ে দেয়, সে নিজের বাবার মুখ থেকে কু বাচ্চা গালিটা শুনে এক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে গেল। মেয়েরাজ ঢোক গিলে সোফায় বসা অবস্থা থেকে বাবার দিকে তাকালো। বাবার এই চরম রুদ্রমূর্তির সামনে মেয়েরাজের সেই দুর্ভেদ্য অহংকারটা যেন ক্ষণিকের জন্য একটু নড়ে উঠল। তবে সে মেয়েরাজ নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে সে 1 সেকেন্ডও সময় নেয় না। সে দ্রুত নিজের গলা টাইটা এক হাত দিয়ে সামান্য আলগা করলো, যেন ঘরের বাতাসটা হঠাৎ বড্ড ভারী হয়ে উঠেছে। তারপর অত্যন্ত নিচু, প্রায় মিনমিন করা গলায় বলল, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় বয়সে। আমি ভেবেছিলাম তখন তো আমার মাথা ঠিক ছিল না বাবা। আপনি যদি ছবিটা আমার পকেটে জোর করে গুজে দিতেন, তাহলে তো আজ এই ভুল বোঝাবুঝি হতো না। দোষটা কিন্তু আপনারও আছে। মুখ একদম বন্ধ কর মেহরাজ, দোষ এখন আমার। তোর পিছু পিছু ছবি নিয়ে ঘোরাটা কি আমার দায়িত্ব ছিল? বেয়াদব ছেলে। এখন যখন মেয়েটা নিজে কামাই করে খাচ্ছে, তখন তোর পুরুষত্ব জেগে উঠেছে। তখন তোর ওই দেমাক কোথায় ছিল? আপনার দোষ ছিল। আপনি আমাকে দাওয়াতে নিয়ে যাবেন বলে বিয়ে বাড়িতে জোর করে ঢুকে কাজীকে দিয়ে কবুল পরিয়ে সাইন করে বিয়ে করে দিয়েছিলেন। তাই আমি রাগে দুঃখে পালিয়ে আমেরিকা চলে গিয়েছিলাম। তাই বলে কি আপনি ইমতিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলেন না? ওকে ওই বাড়িতে ফেলে রাখলেন। ওকে এই বাড়িতে আনলে হয়তো আমি অনেক আগেই ওকে আমার ঘরে পেয়ে যেতাম। মেরাজের এই পাল্টা জবাবে মিরাজ সাহেব এবার যেন আকাশ থেকে পড়লেন। তিনি হাতের খবরের কাগজটা সোফায় একরকম আস্তে ফেলে নিজের 2 হাত কুমড়ে রাখলেন। ওনার চোখে বিস্ময় আর ক্ষোভের এক অদ্ভুত মিশ্রণ। মেহরাজ জানেন যে নিজের দোষ ঢাকতে এখন 3 বছর আগে সেই নাটকীয় বিয়ের পুরো দায় ওনার উপর চাপিয়ে দিচ্ছে। এটা ওনার হজম করার কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাহ মেহরাজ, উল্টো চোরের মায়ের বড় গলা। তোর পালিয়ে যাওয়ার খবর শুনে আমি লজ্জায় বরযাত্রী নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমি আর কখনো ইমতিয়াজ বাবার সাথে যোগাযোগই করিনি। তারপর ওরা মিরপুর থেকে মোহাম্মদপুর চলে গিয়েছিল। এত অপমান সহ্য করতে না পেরে মিরাজ সাহেব শান্ত হলে ধপ করে বসে 1 গ্লাস পানি ঢেলে ধক ধক করে খেয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, তোকে আমি জোর করতাম না বিয়ের জন্য এতটুকু বয়সে, কিন্তু তুই তো পুরোপুরি মদ গাঁজা সিগারেট আর ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলি। আমি ভেবেছিলাম বাসায় বউ আসলে তোকে ঠিক রাখতে পারবে, আর হলো উল্টো। মিরাজ সাহেবের মুখে শেষ কথাগুলো বিষের মতো আসছে পড়ল। এতক্ষণ যে মেরাজ বাবার সাথে চোখে চোখ রেখে যুক্তির পর যুক্তি সাজাচ্ছিল, যে হুট করে যেন কোন এক অদৃশ্য আঘাতে একদম পাথর হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। বাদামি চোখের মনে দুটো স্থবির হয়ে একদৃষ্টে মেজের কর্পোরেটের দিকে নিবদ্ধ হলো। পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত দম বন্ধ করা নীরবতা নেমে এলো। কেবল বাইরে ঝুম বৃষ্টির শব্দ আর ভেতরের এসির একটানা মৃদু গুঞ্জন সেই নীরবতাকে ভাঙার চেষ্টা করছিল। নিজের জীবনের সবচেয়ে অন্ধকার এবং কলঙ্কিত অধ্যায়টা এইভাবে স্রেফ 1 সেকেন্ডে তার মনে পড়ে গেল। মিরাজ সাহেব 1 গ্লাস পানি খেয়ে সোফায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিলেন। ওনার গলায় রাগ নয়, বরং এক বুক হতাশা আর ক্লান্তির সুর স্পষ্ট। তিনি অত্যন্ত নিচু অথচ ভারী গলায় বলতে লাগলেন, তোর মা যখন মারা গেল তুই নিজেকে পুরোপুরি ধ্বংসমুখে ঠেলে দিয়েছিলি মেহরাজ। রাত বিরেতে মাতাল হয়ে বাসায় ফেরা, ড্রাগসের ঘরে নিজের রুমে ভাঙচুর করা, কি করিসনি তুই? ইমতিয়ার বাবা আমার ছোটবেলা বন্ধু ছিলেন। ওনার সৎ স্বভাব আর ইমতিয়াজ শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের কথা জেনে আমি ভেবেছিলাম এই মেয়েটাই পারবে তোকে ওই নরক থেকে টেনে বের করতে, কিন্তু তুই তো সুযোগই দিলি না। মেরাজ এখনো চুপ। তার নিখুঁতভাবে গোটানো শার্টের হাতার নিচে হাতের পেশিগুলো টান টান হয়ে উঠেছে। নিজের অতীতকে সে ঘৃণা করে, তবে অতীতের একটা মধুর বংশ তার ভীষণ প্রিয়। তবে আজ সে অতীতের কারণে সে ইমতিয়ার সামনে একদণ্ড দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই সত্যিটা তার অহংকারের বুকে তীরের মতো বিঁধল। আমি ইমতিয়াকে বাচ্চাটির লাইফ থেকে পছন্দ করি বাবা। মিরাজ সাহেব চোখ বন্ধ করে সোফা হেলান দিয়েছিলেন। তিনি ঝট করে চোখ মেলে সোজা হয়ে বসলেন। ওনার মুখের অবয়বে তখন রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। মেয়েরা সোফা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার বাদামি চোখের মনে দুটোতে
এতক্ষণে সে অপরাধবোধ কিংবা অন্ধকার জেদ ছাপে এক অন্যরকম গভীর সুপ্ত ব্যাকুলতা প্রকাশ পেল। মিরাজ সাহেব অবাক হয়ে বলল, তুমি আমাকে বলনি কেন যে কাউকে পছন্দ করো? মেরাজ উত্তর দিল না। সে দেওয়ালে টাঙানো মায়ের ছবিটার দিকে একবার তাকালো, তারপর বাবার দিকে ফিরে অত্যন্ত শান্ত অথচ স্পষ্ট গলা বলতে শুরু করলো, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। মায়ের মৃত্যুর পর আমি নিজেকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিলাম। চারপাশে অন্ধকার কাটাতে আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম, কিন্তু সেই অন্ধকারের মাঝও আমার বেঁচে থাকার একটা মাত্র আলো ছিল, ইমতেহান। মেরাজ এক পা দু পা এগিয়ে এসে টেবিলের উপর রাখা সেই লাল মখমলের ছোট্ট বাক্সটা হাতে নিল। বাক্সটা উপর আলতো করে বুড়ো আঙ্গুল বোলাতে বলতে সে বলল, ও যখন আমাদের ভার্সিটির সিনিয়র ছিল, 3য় বর্ষের, ও জানতোও না আর মেরাজ জাইন নামের কেউ দূর থেকে ওর উপর নজর রাখতো। ওর ওই মায়াবী চোখ, শান্ত চলাফেরা আমার এই ভাঙাচোরা মনের ভেতর গেঁথে গিয়েছিল। আমি নিজেকে তখন এতটা অপবিত্র আর শেষ হয়ে যাওয়া মানুষ ভাবতাম যে ওর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আমার ছিল না। আমি শুধু ভাবতাম, এই মেয়েটা কোনোদিন আমার জীবনে এলে আমি ভালো হয়ে যাব। মেরাজ এইগুলো বিড়বিড় করতে করতে ড্রয়িং রুম থেকে ধীর পায়ে বেরিয়ে পাশের গেস্ট রুমের দিকে চলে গেল। তা যাওয়ার পথের দিকে মিরাজ সাহেব চরম বিস্ময় আর স্তব্ধতা নিয়ে তাকিয়ে রইল। দীর্ঘক্ষণ ওনার মুখ থেকে কোনো কথা বের হলো না। নিজের উদ্ধত অহংকারী আর একরকম বড় ছেলের ভেতরে যে এমন একটা গোপন কাছের মহল লুকিয়ে ছিল, তা ওনার চেনা মেহরাজ জাইনের সাথে মেলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। ওনার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন মেহরাজ সবে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, তবে পড়াশোনা থেকে বেশি মনোভাব ছিল তার গানের উপর। ছোটবেলা তার মা সুফিয়া শেখ এর থেকে শুনেছে তার বাবা তার মায়ের ভার্সিটির সিনিয়র ছিল। তার মা নানা প্রোগ্রামে গান গাইতেন। এর থেকে তার বাবার সাথে প্রেমের সূচনা। বাবার উদ্ধত কণ্ঠ আর মায়ের মিষ্টি সুরে সে মেলবন্ধনে হয়তো মেরাজের রক্তে গানের এক আদিম তৃষ্ণা বুনে দিয়েছিল। কিন্তু মেয়েরাজ যখন একটু একটু করে বুঝতে শিখল, তখন দেখলো জাইন পরিবারের এই বিশাল সাম্রাজ্য, ব্যবসার এই নিশ্চিদ্র দেওয়াল আর বাবা মিরাজ জাইনের করা অনুশাসন সবকিছুই সুরের এক বিপরীত। মিরাজ জাইন কখনোই চাননি তার বড় ছেলে কোনো নটঙ্কি বা বহেমিয়ান স্বভাবের মানুষ হোক। জাইন গ্রুপের ভবিষ্যৎ কাণ্ডারিকে হতে হবে পাথরের মতো শক্ত, হিসেবি আর কঠোর। তাই মেয়েরাজ যখন লুকিয়ে গিটার কিনলো, ঘরের দরজা বন্ধ করে রাতভর কট সাধতে লাগলো, তখন থেকে বাবার সাথে তার দূরত্বের দেওয়ালটা চড়া হতে শুরু করলো। মেয়েরাজের মনে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারের সেই এক বৃষ্টির রাতের কথা। ঠিক আজকের মতোই আকাশ ভেঙে বৃষ্টি নামছিল জাইন বিলাসের ছাদে। মেরাজ পড়ার টেবিল ছেড়ে গিটারে হাত দিয়েছিল। একটা নীল আলো জ্বালিয়ে সে মনের সুখে গাইছিল তার নিজের বাঁধা একটা গান। সুরের মধ্যে সে এতটাই ডুবেছিল যে কখন তার ঘরের দরজা খুলে বাবা এসে পেছনে দাঁড়িয়েছেন সে টেরও পায়নি। এসব ফালতুপনা করার জন্য তোমাকে আমি এত দামি কলেজে ভর্তি করাইনি মেয়ারাজ। বাবা সেই বজ্রকণ্ঠে হুঙ্কারে মেয়ারাজের আঙুলগুলো গিটার তার থমকে গিয়েছিল। মিরাজ এক ঝটকায় মেয়ারাজের সাদে গিটারটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে দু টুকরো করে দিয়েছিল। সেই ভাঙা কাঠের শব্দটা মেয়ারাজের কিশোর বুকে সেদিন একটা স্থায়ী ক্ষত তৈরি করেছিল। যেদিন মেয়ারাজ কোনো কাঁদেনি, বাবার মুখের উপর একটা কথাও বলেনি, কিন্তু তার ভেতরের চঞ্চল সুর পাগল ছেলেটা যেন ওই ভাঙা গিটারটার সাথে মরে গিয়েছিল। সেই ভাঙা গিটারের টুকরোগুলো মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক যেমন করে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মেয়ারাজের রঙিন কৈশোরে সবটুকু স্বপ্ন। মিরাজান রাগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও মেয়ারাজ বহুক্ষণ জোনাক নীল আলোটা নিচে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখ যে এক ফোঁটা পানিও পড়ল না, কিন্তু বুকের ভেতরটা যেন এক লহমায় মরুভূমি হয়ে গেল। সে ধীর পায়ে মেঝেতে বসে ভাঙা গিটারটার একটা অংশ তুলে নিল। কাঠের তীক্ষ্ণ ফালিটা তার হাতের তালুতে বিঁধে চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। অথচ মেয়ারাজের মুখে কোনো যন্ত্রণার রেখা ফুটল না। যে তার অভিমানের এক তীব্র কালকে ওঠে, যেন তখন তার পুরো অস্তিত্বে বিষ ঢালতে শুরু করেছে। কিছু নিয়তি হয়তো মেয়ারাজের উপর আরো বড় কোন আঘাত হানার জন্য ওত পেতে বসেছিল। এই চরম একাকিত্ব আর বাবার সাথে দূরত্বের দিনগুলোতে মেরাজের একমাত্র আশ্রয়, একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলেন তার মা সুফিয়া শেখ। বাবার পাথরের শাসনের বিপরীতে মার এই নরম সুবাসটুকুই মেরাজকে জানি বিলাসে টিকিয়ে রেখেছিল। মায়ের কাছে মাথা রেখে সে তার সমস্ত না বলা কষ্টগুলো ভুলে যেত। বেশ কিছুদিন ধরে সুফিয়া শেখের শরীরটা ভালো যাচ্ছিল না। সারাক্ষণ ক্লান্ত থাকা, হালকা জ্বর আর হঠাৎ হঠাৎ তীব্র ব্যথা তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। মিরাজ জাইন যখন তাকে দেশের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করালেন, তখন যে রিপোর্টটা এলো তা জাইন বিলাসের উপর যেন আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সুফিয়া শেখের 3rd স্টেজের ব্লাড ক্যান্সার। ডাক্তাররা অত্যন্ত নিচু গলায় এক বুক অসহায়ত্ব নিয়ে মিরাজ জাইন আর মেয়ারাজকে জানিয়ে দিলে চিকিৎসা হয়তো চলবে, কিন্তু সুফিয়া শেখের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আর মাত্র বড়জোর কয়েকটা মাস এই পৃথিবীর আলো বাতাস পাবেন। এই কয়েক মাস পরে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন।
মায়ের মৃত্যু সে অভিশপ্ত রাতটা জাইম বিলাসের দেয়ালে দেয়ালে যেন এক অনন্ত হাঁকা লিখে দিয়ে গিয়েছিল। হাসপাতাল আইসিইউর বাইরে যখন ডাক্তার এসে মেয়েরাজের কাঁধে হাত রেখে মাথা নাড়লেন, তখন 17 বছর বয়সী সেই কিশোরের পায়ের তলা থেকে পুরো পৃথিবীটা সরে গিয়েছিল। চোখের সামনে সাদা চাদরে ঢাকা মায়ের নিথর দেহটা দেখার পর মেয়েরাজ একটা বারের জন্য চিৎকার করে কাঁদেনি। বাবার মতো কান্না ভেঙে পড়েনি। সে শুধু মায়ের ঠান্ডা অবশ হয়ে যাওয়া হাত দুটো নিজের গালে চেপে ধরে পাথরের মতো বসে রইল। তার জীবনে একমাত্র বেস্ট ফ্রেন্ড, তার সুরের আকাশ, তার বেঁচে থাকা একমাত্র অবলম্বন, তাকে একলা ফেলে জাইন বিলাস থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলেন। মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর থেকে মেয়েরাজের জীবনের আসল অন্ধকার অধ্যায়টা শুরু হলো। দিনের পর দিন ঘরে নিস্তব্ধতা। বাবা মিরাজ জাইন স্ত্রীর শোকে নিজেকে আরো বেশি ব্যবসার ব্ল্যাক হোলে ডুবিয়ে দিলেন। আর মেয়েরাজ হয়ে পড়ল এক সম্পূর্ণ অভিভাবকহীন দিশেহারা একাকী নাবিক। মায়ের রুমের দিকে তাকালে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আসতো। এই তীব্র দম বন্ধ করা মানসিক যন্ত্রণা আর একাকিত্ব থেকে মুক্তি পেতে মেয়েরাজ জাইন এবার পুরোপুরি ডুবে গেল এক বিষাক্ত ব্ল্যাক হোলে। রাতের অন্ধকার নামলে সে জাইন বিলাসের ছাদের নির্জন কোনায় গিয়ে বসত। তার এক হাতে থাকতো জ্বলন্ত দামি সিগারেট, আর পাশে পড়ে থাকতো বিদেশি অ্যালকোহলের বোতল। যে ছেলেটা কোনোদিন এসবের ধারে কাছে যায়নি, সে আজ নিজের ভেতরে হাহাকার আর মায়ের স্মৃতিকে ভুলতে তীব্র নেশার সাগরে নিজেকে সঁপে দিল। মদার মাদকে সেই মরণ নেশা যখন মেয়েরাজের শিরায় শিরায় ছড়িয়ে পড়তো, তখন তার বাদামি চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠত। নেশার ঘোরে সে আকাশের দিকে তাকে শূন্যে হাত বাড়াতো, যেন তার সোফিয়া শেখ উপর থেকে হাত বাড়িয়ে তার মেয়েকে ডাকছেন। রাতের পর রাত অনাহারে থেকে কেবল তরল বিষ পেটে চালান করে সে নিজের শরীর আর মনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে লাগলো। নেশার চরম মুহূর্তে যখন চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে আসতো, তখন সে ছাদের রেলিং ধরে ফুঁফে কেঁদে উঠতো আর চিৎকার করে বলতো, কেন চলে গেলাম মা? তুমি ছাড়া এই নরকে আমি কার জন্য বাঁচবো? দেখো, তোমার মেয়েও আজ কত বড় অপরাধে হয়ে গেছে। ছেলেরই দর্শাত্মক রূপ মিরাজ জাইনের চোখে পড়েনি তা নয়, কিন্তু ততদিনে বাবা আর ছেলের মাঝে দূরত্বের দেয়ালটা এতটাই উঁচু হয়ে গেছে যে কে কারে দিকে হাত বাড়ানো সাহসটুকু পেত না। মেরাজের এই অবদ্ধতা আর উচ্ছৃঙ্খলতা দেখে মিরাজ জাইন তাকে শোধরানোর বদলে তার উপর আরো কঠোর শাসন ও বেড়াজাল বুনে দিলে। বাবা সেই কড়া চাহনি আর শাসন মেয়ারাজের ভেতরের জেদটাকে আরো শতগুণ বাড়িয়ে দিল। এভাবে টেনে টুনে মেয়ারাজ কোনো রকমে এসএসসি পরীক্ষা দিল, যদিও ভালো নম্বর পায়নি। তারপরে মিরাজ যায় টাকা জোরে তাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করে দিল। ভার্সিটির প্রথম দিন থেকে মেয়েরা ছিল একদম একা, একরোখা আর ভীষণ গম্ভীর। তার ধবধবে ইস্ত্রি করা শার্ট, চোখে কালো সানগ্লাস আর বুক পকেটে গোজা দামি সিগারেটের প্যাকেট দেখে প্রথম প্রথম অনেকেই তার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এসেছিল। বিশেষ করে ক্লাসে মেয়েরা জাইন গ্রুপের এই রাজপুত্রকে নিজেদের বৃত্তে টানার জন্য কম চেষ্টা করেনি। কিন্তু মেয়েরাদের সে বরফ ফিজল চাহনি আর রুক্ষ ব্যবহার সামনে এসে সবাই কেমন যেন থমকে যেত। সেই ক্লাসে আসতো একদম পেছনের বেঞ্চে বসার জন্য। প্রফেসরের লেকচার শেষ হতে না হতে সবার আগে ক্লাস থেকে বেরিয়ে যেত। তার এই অহংকারী আর একাকী অভাবের কারণে পুরো ডিপার্টমেন্টে খুব দ্রুতই তার নাম হয়ে গেল দ্য কোল্ড প্রিন্স। শুরুতে যে ছেলেটা ক্লাসের এক কোণে পাথরের মতো নিচুভাবে বসে থাকতো, সেই দ্য কোল্ড প্রিন্স নামটাই ক্যাম্পাসে এক অন্যরকম উন্মাদনা সৃষ্টি করলো। লাল ইটের কাঞ্চন হল কিংবা মল চত্বরের ছায় মেয়ারাজের এই ধরাছোঁয়ার বাইরে থাকা রূপটাই তাকে রাতারাতি ফেমাস করে তুলল। বিশেষ করে ক্যাম্পাসে মেয়েদের মাঝে মেরাজকে নিয়ে কৌতূহলে শেষ ছিল না। তার গম্ভীর চাহনি, পকেটে হাত গুজে হাঁটার রাজকীয় ভঙ্গি আর চারপাশে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই ড্যামকেয়ার অ্যাটিটিউড যেন এক তীব্র চুম্বকের মতো সবাইকে আকর্ষণ করত। মেহরাজ কিন্তু কাউকে পাত্তা দিত না। বন্ধুদের আড্ডা বা ক্লাসমেটদের শত অনুরোধের পরও সে নিজেকে আড়াল রাখতে পছন্দ করত। কিন্তু তার এই কঠিন দেয়ালটা ভেঙে গেল পাশের নভেম্বরের অনুষ্ঠানের দিন, এক জমকালো ডিপার্টমেন্টাল কালচারাল ফাংশনে। সেদিন অনুষ্ঠানের শেষের দিকে হঠাৎ করে এক সিনিয়র ভাই স্টেজে উঠে মেহরাজের নাম অ্যানাউন্স করে বসলো। আসলে জাইন গ্রুপের বড় ছেলে গানের প্রতি পুরনো ভালো লাগার কথা দু একজন কোনোভাবে জেনে ফেলেছিল, এবং মেয়ারাজকে সবার সামনে কিছুটা অপ্রস্তুত করতে এ চাল চালা হয়েছিল। পুরো অডিটোরিয়াম জুড়ে তখন মেয়ারাজের নাম ধরে স্লোগান উঠছে। মেয়ারাজ প্রথমে তার চেনা করা চাহনিতে সিনিয়রের দিকে তাকালো। তার চোয়ালে পেশি শক্ত হয়ে উঠলো, বাদামি চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠলো। স্টেজের লাইটের আলোয় তার অভাবটা তখন ঠিক এক হিংস্র সিংহের মতো লাগছিল। সে চাইলে এক ঝটকায় অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু তার ভিতরে সে আদিম জেদটা তাকে থামিয়ে দিল। মেহরাজ জান কখনো কারো চ্যালেঞ্জের মুখে পিছু হটে না। ধীরে পায়ে অত্যন্ত অহংকারী ভঙ্গিতে স্টেজে উঠে এলো। ব্যাক স্টেজে থাকা একটা গিটার এক ঝটকায় নিজের হাতে তুলে নিল। গিটারটা ছোঁয়া মাত্র মেহরাজের বুকের ভেতর 3 বছর আগে
বাবার ভেঙে ফেলা সেই প্রথম গিটারটার কান্না শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। অডিটোরিয়ামের পিনপতন নীরবতার মাঝে মেরাজ স্টুলটায় বসলো। গিটারের তারে তার লম্বা আঙুলগুলো ছোঁয়াতে এক অদ্ভুত বিষণ্ণ আর তীব্র সুরের ঝংকার বাতাসে ভেসে বেড়ালো। প্রোগ্রাম শেষ হওয়ার আগে মেরাজ তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। সুফিয়া শেখ মারা যাওয়ার পর তার সবচেয়ে বড় দায়িত্ব হলো তার ছোট ভাইয়ের দেখাশোনা করা। মা মেয়ারাজকে বলে গিয়েছিলেন আব্রাসকে যেন নিজের ছেলের মতো দেখাশোনা করে বড় করে তোলে, কখনো যাতে মায়ের অভাবটা বুঝতে না দেয়। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই এক বৃষ্টি মেয়ারাজের প্রচুর অপছন্দের। কিন্তু এখন মেরাজ বাড়ি যেতে দেরি করলে আব্রাস স্কুল থেকে ফিরে তাকে না দেখলে কান্না করবে। তার উপর আজকে এনেছে বাইক। বাইক স্টার্ট দিতে ইঞ্জিনটা এক গঞ্জন করে উঠল। মেহরাজ হেলমেটটা মাথায় লাগিয়ে বাইকটা নিয়ে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ঠিক তখনই আকাশ ভেঙে নামলো ঝিরিঝিরি বৃষ্টি। এই এক বৃষ্টি মেহরাজের এখন চরম অপছন্দের। এই বৃষ্টি ফোঁটাগুলো যখন তার শরীরে এসে বিঁধছে, কিন্তু এখন বৃষ্টির দিকে মনোযোগ দেওয়ার মতন বিলাসিতা মেহরাজ জানেন নেই। তার ডান হাত বাইকের অ্যাক্সিলারেটর আরো জোরে মুছড়ে দিল। স্পিড মিটারের কাঁটা ৮০ পার হয়ে ৯০ এর ঘরে গিয়ে ঠেকলো। সুফিয়া শেখ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে মেরাজের কাঁধে যে সবচেয়ে বড় পবিত্র দায়িত্বটা দিয়ে গিয়েছিলেন তা হলো তার ছোট ভাই আব্রাস। মা শেষ শেষ কথাগুলো মেরাজের অবশ্য মস্তিষ্কে চাবুকের মতো অনবরত বাড়ি মারে। মেহু, আমার আব্রাসকে তুই তোর নিজের ছেলের মতো আগলে রাখিস বাবা। ও যেন কখনো মাথিয়ারা হওয়ার কষ্টটা টের না পায়। মায়ের মৃত্যুর পর থেকে মেরাজ নিজের জীবনের সমস্ত আলো বিসর্জন দিল। আব্রাজের উপর একটা চিলতে অন্ধকারও সে পড়তে দেয়নি। তার করা হিটলারি শাসনের আড়ালে যে আব্রাজের প্রতি এক অগাধ পিতৃসুলভ ভালোবাসা লুকিয়ে আছে তা কেবল মেয়রাজ নিজেই জানে। মাঝ রাস্তায় গিয়ে পড়লো এক বড় জ্যামে। তার উপর বৃষ্টি ঝাপটা এসে তার পুরো শরীরে ভিজিয়ে দিচ্ছে। মেরাজের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল। এভাবে ভিজতে থাকলে রাতে যে তার ধুম ঝড় আসবে তা সে খুব ভালো করেই জানে। কিন্তু সেই জ্বরে কপালে হাত বুলে দেওয়ার মতো, এক গ্লাস গরম দুধ মুখে তুলে দেওয়ার মতো এই বিশাল পৃথিবীতে কি আজ কেউ বেঁচে আছে? মায়ের মৃত্যুর পর জাইন বিলাসের ওই চার দেওয়ালে সে স্রেফ একটা দায়িত্ব পালন করার রোবট। তার খেয়াল রাখার মতো তার নিজের বলতে তো কেউ নেই। শরীরটা অতিরিক্ত ঠান্ডায় কাঁপতে শুরু করতে মেহরাজ আর কোনো ঝুঁকি নিল না। বাইকটা কোনো মতে ঘুরিয়ে রাস্তার একপাশে ফুটপাতের ধারে একটা বন্ধ দোকানে শেডের নিচে এনে দাঁড় করালো। ডাবল স্ট্যান্ড করে বাইকটা পার্ক করে সে এক ঝটকায় মাথার ভারী কালো হেলমেটটা খুলে ফেলল। মেরাস্তা ডান হাত দিয়ে ভেজা চুলগুলো পেছন দিকে ঠেলে দিল। মাথার অবাধ্য চুল থেকে বৃষ্টির জল ছিটকে পড়লো চারপাশের বাতাসে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমালটা বের করার জন্য মাথাটা তুলতে তার বাদামি চোখের মণি দুটো এক নিমিষে স্থির হয়ে গেল। সামনে সব ঝাপসা দৃশ্যপট যেন এক লহমা উদা হয়ে গেল। রাস্তার ঠিক উল্টো পাশে একটা পুরনো একতলা বাড়ির ছাদ বেয়ে নিচে নেমে এসেছে এক বিশাল সতেজ বাগান বিলাস গাছ। গোলাপি আর বেগুনি ফুলে চেয়ে থাকা সেই গাছটার ঠিক নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটার পরনে একেবারে কচি কলা পাতা সবুজ রঙের একটা পাতলা শাড়ি। এক সাইডে লম্বা আঁচল আর আরেক সাইডে বাদামি রঙের একটা চাদর পেঁচিয়ে আছে। তাতে শরীরের কোনো অঙ্গ দেখার উপায় নেই। কালো চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টিতে শাড়ির আঁচলটা কোমরে গোজা আর তার ডাগর ডাগর দুটো চোখ আকাশের দিকে তাক করা। মেয়েটা তার দুই পায়ের পাতায় ভর দিয়ে হাত দুটো উপরের দিকে বাড়িয়ে দিয়ে অনবরত চেষ্টা করে যাচ্ছে বাগান বিলাসের একটা নিচু ডাল থেকে একগুচ্ছ ফুল পরা নিতে। কিন্তু প্রতিবারই সে সামান্যর জন্য নাগাল পাচ্ছে না। আর ডালটা নড়ে উঠে এক জায়গায় বৃষ্টির জল তার স্নিগ্ধ শ্যামলা মুখে এনে আসছে ফেলছে। আর তাতে মেয়েটা চোখ দুটো পিটপিট করে বন্ধ করে এক অদ্ভুত মায়াবী ভঙ্গিতে হাসছে। মেয়েরা যখন মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখন তার পাশে থাকা একটা মেয়ে চিৎকার করে বলে, ইমতেহা, বৃষ্টিতে ভিজে জ্বর বেঁধে যাবে, ফুল পরে নেওয়া যাবে তো এখন হয় ইমতেহা। মেরাজের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কের কোণে নামটা যেন এক তীব্র তরঙ্গের সৃষ্টি করলো। শব্দটা তার কানে পৌঁছানো মাত্রই বুকের ভেতরে কোনো এক গোপন তারে আশঙ্কা এক টান লাগলো। সে পলকহীন চোখে তাকিয়ে রইল রাস্তার উপারে। সেদিকের পুরনো একতলা বাড়ির ছাদ থেকে ঝুলে পড়া বাগান বিলাসের ডালটা তখনও বাতাসে দুলছে। আর তার নিচে দাঁড়িয়ে থাকা কলা পাতা সবুজ শাড়ি মেয়েটি, যার নাম ইমতেহা। সে পাশের সিট থেকে ডেকে ওঠা মেয়েটার দিকে মুখ ফিরে তাকালো। তারপর আবার ইমতেহা নামক মেয়েটার দিকে তাকালো। কোমর ছাড়িয়ে যাওয়া ভেজা কালো চুলের গোছা পিঠের উপর সাপের মতো লেপ্টে আছে। সে চুলে হাত দিয়ে এক ঝটকানি মেরে আবার সেই বান্ধবীর দিকে তাকে নাক কুঁচকে মিষ্টি করে হাসলো। সে হাসিতে কোনো কৃত্রিমতা নেই। আসছে সিনথিয়া, আর একটা মাত্র ফুল, জাস্ট এই একটা পেরিয়ে আসছে। ইমতেহার কণ্ঠস্বর ঝিরিঝিরি বৃষ্টির শব্দের উপর দিয়ে ভেসে এসে মেরাজের ভেজা বুকে আসছে পড়ল। কণ্ঠটা চিৎকার বা চড়া নয়,
বরং বৃষ্টির প্রথম ফোঁটার মতোই তরল আর ধারালো। মেরাজ হেলমেটটা পরে গ্লাস তুলে নিল, তারপর আবার মেয়েটা দিকে তাকিয়ে দেখল। সে আবার দুই পায়ের পাতায় ভর দিয়ে লাফিয়ে উঠে এবার সত্যি সত্যি এক গুচ্ছ বেগুনি বাগান বিলাস ছেড়ে নিল। ফুলটা হাতে পেয়েই তার মুখে যে যুদ্ধ জয়ের হাসি ফুটে উঠল, তা দেখে দোকানের শেডের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েরাজ জাইনের ঠোঁটের কোনো এক অদ্ভুত অচেনা প্রশান্তির রেখা ফুটে উঠল। যাকে দেখলো না বিগত 3টি বছর ধরে মেয়েরাজের তীব্র বিষাক্ত ব্ল্যাক হোলে নিজেকে তিল করে পুড়িয়ে মারছিল, যেখানে মদের তীব্র ঝাঁজ আর সিগারেটের ধোঁয়া ছাড়া কোনো অনুভূতি ছিল না। আজ সেই পাথরের হৃদয়ে এই মেয়েটা এক পশলা তাজা বাতাস এনে দিল। মেরাজ নিজের অজান্তেই বাইকের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরল। তার বাদামি চোখের মণি দুটো তখন ইমতিয়ার প্রতিটা নড়াচড়া নিখুঁতভাবে ফ্রেমবন্দি করে নিচ্ছে। মেরাজ টের পাচ্ছে তার বুকের মধ্যে কিছু গানের রিলিক্স পাচ্ছে। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। মেয়েটা দৌড়ে এসে মেয়েটার পাশে দাঁড়ালো, তবে তারা একই ছাউনিতে। ইমতিয়া পাশে থাকা বান্ধবীকে বলল, আমার বাগান বিলাস ফুল ভীষণ পছন্দ, বাবাকে বললে আনে না, এই ডালটা বাগানে বসালে সুন্দর গাছ উঠবে। মেয়ারাজ মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল কথাগুলো। ইমতিয়াজ সে প্রাণাঞ্চল কণ্ঠের প্রতিটি শব্দে যেন কোনো এক অভিজ্ঞ জাদুকরের মতো তার জমানো অন্ধকারের গায়ে আলো ছড়িয়ে দিচ্ছে। মেয়েটা তখনও তার বান্ধবী সিনথিয়ার পাশে দাঁড়িয়ে নিজের ভেজা শাড়িটা আলতো করে ঝাড়ছে, আর পরম যত্নে বুকের কাছে আগলে রেখেছে সেই সদ্য ছেঁড়া বেগুনি বাগান বিলাসের ডালটা। সিনথিয়া নামক মেয়েটা বলো, সব বাদ, তুই বাসিটিতে গান গাওয়া ছেলেটাকে দেখেছিস? আমাদের জুনিয়র, বাট শুনেছি। সো হোয়াট অ্যান্ড কণ্ঠ যেন কে কে, আজকাল বাচ্চাদের প্রেমে পড়েছিস? সিনথিয়া তখন উত্তেজনায় ফুটছে, শাড়ি ভেজা আঁচলটা ঠিক করতে করতে সে বলল, আরে দূর, জুনিয়র তো কি হয়েছে, তুই ওনার অ্যাটিটিউড দেখিস নি ইমু? পুরো অডিটোরিয়াম কাঁপিয়ে দিয়ে চলে গেল। যদিও অন্ধকার চেহারা তেমন দেখতে পায়নি, তবে শুনেছি সেই। আর গানটা, উফ, আমার তো এখনো গায়ে কাটা দিচ্ছে, একদম কেকের মতো। সেই হাহাকার আর টান, আর 3 বছরের ছোট জাস্ট। 3 বছর কোনো বয়স হলো? আর এমনিতেও ও অনেক ফেমাস, আমি তো কোনোদিন নাম শুনিনি। আমার থেকেও ফেমাস। একদিন ধরে রাগ দিব নে। সিনথিয়া এবার উত্তেজিত কণ্ঠে বল, তোকে মেরে উড়িয়ে দিবে। ওই ছেলে বাসেরই প্রথম দিন এসে একটাকে হসপিটালে পাঠিয়েছিল, র্যাক দেওয়ার নামে। ওর মায়ের ব্যাপারে খারাপ কথা বলেছিল বলে, আর শুনেছি ড্রাগও নেয়। সিনথিয়া মুখ থেকে শেষ বাক্যটা বের হওয়া মাত্রই তাদের উপরে দাঁড়ানো মেরাজের পুরো শরীর যেন এক লহমায় বরফ হয়ে গেল। হেলমেটের ডার্ক ভাইজার পেছনে বাদামি চোখ দুটিতে এক হিংস্র রক্তাক্ত চাহনি ফুটে উঠল। ছোয়ালের পেশিগুলো এতটা শক্ত হয়ে গেল যে তাতে দাঁত চাপার কিরমির শব্দটা তার নিজের কানে প্রতিধ্বনিত হলো। পাঁচটি প্রথম দিনে সে ও ঘটনাটা তার চোখের সামনে বেশি উঠল। পাঁচটি প্রথম দিন ক্লাসের দিকে যাচ্ছিল, যখন কিছু সিনিয়র এসে তার কলার চেপে ধরেছিল। সাধারণ র্যাগিং হলে হয়তো মেয়ারাজ তার স্বভাবসুলভ উদাসীনতা এড়িয়ে যেত, কিন্তু যখনই তার মাতৃহারা ছেলেটা ক্ষতবিক্ষত বুকে পাড়া দিয়ে তার মাকে নিয়ে নোংরা ইঙ্গিত করেছিল, মেয়ারাজের ভেতরটা বিশ্বাসটা জেগে উঠেছিল। সেদিন সে হিতাহিত জ্ঞান হারিয়ে একে 4-5 জনকে পিঠে তক্তা বানিয়ে দিয়েছিল, যার মধ্যে লিডারকে আইসিইউতে পাঠানো হয়েছিল। জাইন গ্রুপের ক্ষমতা জোরে কেস ধামাচাপা পড়ল। ক্যাম্পাস সেদিন চিনেছিল দ্য কোল্ড প্রিন্স আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। চিন্তার কথা শুনে ইমতেহা একটু থমকে গেল। এতক্ষণ তার মুখে যে চঞ্চল মায়াবী হাসিটা ছিল, তা এক নিমিষে উধাও হয়ে এক অদ্ভুত গাম্ভীর্য ভর করল। সে তার হাতের বাগান বিলাসের ডালটার দিকে তাকালো, তারপর চিন্তার দিকে তাকে খুব ধীর স্থির অথচ ভারী গলায় বলল, যে ছেলেটা তার মাকে নিয়ে খারাপ কথা বলে কাউকে হসপিটালে পাঠিয়ে দেয়, সে উচ্ছৃঙ্খল হতে পারে সিনথিয়া, কিন্তু সে খারাপ মানুষ নয়। তবে ড্রাগস, মদ, এগুলো আমার ভীষণ অপছন্দ। আল্লাহ হেদায়েত দেখ ওকে। মনে কষ্ট থাকলে সারাদিন নামাজ পড়ে থাকবে, তা না করে ভবিষ্যৎ নষ্ট করছে। কিছুক্ষণ থেমে আবার বলল, এই তোর ক্রাশের নমুনা। এসব মদখোর ছেলেদের আমি ভীষণ ঘৃণা করি। ইমতিয়াজ শেষ বাক্যটি যেন ধীরে ধীরে বৃষ্টির শব্দের চেয়েও তীব্র বেগে এসে মেরাজের বুকের ঠিক মাঝখানটা বিঁধল। এতক্ষণ তার মনে যে প্রশান্তি মৃদু বাতাস বইছিল, তা এক পলকে এক বিষাক্ত কালবৈশাখী ঝড়ে রূপ নিল। হেলমেটের ভেতরে মেয়ারাজের বাদামি চোখ দুটো পাথরের মতো নিশ্চল হয়ে গেল। সিনথিয়া ইমতিয়ার অমন কঠোর মন্তব্য শুনে একটু দমে গেল। সে ইমতিয়ার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আরে চল তো, তোর এই ওয়াজ এখন বন্ধ কর, এমনিতে লেট হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে এইসব বেয়াপনা ছেলেদের গল্প করে লাভ নেই। ইমতিয়া মাথা নাড়িয়ে মেয়ারাজ যেদিকে দাঁড়িয়ে সেই দিকে এগিয়ে গেল, কারণ দোকান থেকে বেরোনোর পথ একটাই। ওদেরকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মেয়ারাজের বুকের ভেতরটা আচমকা উলটপালট হয়ে গেল। এক তীব্র মানসিক অস্থিরতা আর তাড়াহুড়োয় মেহরাজ নিজেকে আড়াল করার জন্য 2 পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিছনে ভেতরের ফুটপাতটা যে বৃষ্টির জলে পিচ্ছিল হয়েছিল তা তার খেয়াল ছিল না। পেছাতে গিয়ে তার বুট জুতো জোড়া
বৃষ্টিভাবে পিছলে গেল। নিজেকে সামলাতে সে অবচেতনভাবে পাশে রাখা ভারী স্পোর্টস বাইকটার হ্যান্ডেলটা খপ করে ধরতে গেল, কিন্তু ততক্ষণে তার শরীরের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মেরাজের পুরো শরীরে ওজনের সাথে ভারী বাইকটা একই সাথে কাত হয়ে ধপাস করে নিচে পড়ে গেল। মেরাজের মাথাটা গিয়ে সজোরে আঘাত করল ফুটপাতের ধারালো লাইট পোস্টের লোহার গোড়াটায়। একটা ভোঁতা কর্কশ শব্দ হলো। মাথায় তীব্র আঘাত লাগার সাথে সাথে মেরাজের চোখের সামনে পুরো পৃথিবীটা যেন এক লহমায় চড়ক গাছের মতো ঘুরতে লাগলো। একটা তীব্র কালচে অন্ধকার তার চারপাশ থেকে ধেয়ে আসতে চাইলো। হেলমেটের ডাক ভাইজারের এক পাশটা ভেঙে ছিটকে গেছে, আর কপাল চিরে উষ্ণ লাল রক্ত টুপটুপ করে মিশে যেতে লাগলো ফুটপাতের নোংরা বৃষ্টির জলের সাথে। হঠাৎ এই বিকট শব্দে ইমতিয়াজ সিনথিয়া দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে পড়লো। শাড়ির নিচে আস্ত একটা বাইকসহ একজন মানুষকে ওভাবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে ইমতিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সিনথিয়ার হাত এক ঝটকা ছেড়ে দিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, সিনথিয়া দেখো, উনি পড়ে গেছেন, মাথাটা ফেটে গেছে ওনার। মেয়েরাজ তখন মাটির বুকে নিথর হয়ে গড়াচ্ছে। তার অবসায়ে আসা মস্তিষ্ক, চারপাশে ঝাপসা হয়ে যাওয়া আলো আর মরণ কামড়ের মতো চেপে বসা যন্ত্রণার মাঝে সে শেষবারের মতো চোখ দুটো মেলে ধরার আপ্রাণ চেষ্টা করলো। তার পুরো পৃথিবীটা যখন পুরোপুরি ব্ল্যাক আউট বা অন্ধকারে তলে যাচ্ছিল, ঠিক তার আগে শেষ সেকেন্ডে সে ঝাপসা চোখে দেখলো ইমতিয়াজ নামক রমণীটি তার পাশে বসে অকুল কণ্ঠে কিছু বলছে। শুনছেন? ও আল্লাহ, ওনার মাথা ফেটে গেছে, বেশি রক্ত পড়ছে। ব্যাস এতটুকু কথা শুনে মেয়েরাজ অজ্ঞান হয়ে গেল। তবে ইমতিয়ার এই উত্তেজিত কণ্ঠ শুনে প্রথমবারের মতো তার বিষাক্ত হৃদয়ে ফুল ফুটল। জীবনে এই প্রথমবার তার মায়ের পর কেউ তার জন্য চিন্তা করছে। এক সম্পূর্ণ অচেনা রমণী বুক ছেঁড়া আকার তার অবসতে যাওয়া হৃদয়ে এক অদ্ভুত আলোর কাঁপন তুলে গেল। মেরাজের জ্ঞান ফিরল ঠিক দুদিন পর। মেরাজের চোখের পাতা দুটো যেন হাজার মনে লোহার পাত দিয়ে আটকে রাখা হয়েছিল। অনেক চেষ্টা করে যন্ত্রণায় চোখ কুঁচকে সে যখন ধীরে ধীরে চোখের পাতা মেলল, তখন প্রথম ধবধবে সাদা সিলিংয়া তীব্র অ্যান্টিসেপটিকে ঝাঁঝালো গন্ধটা তার নাকে এলো। মাথার পেছনটা এক অসহ্য দগদগে যন্ত্রণা, মনে হচ্ছে কেউ যেন অনবরত হাতুড়ি দিয়ে পিটিয়ে চলেছে। সে আলতো করে তার ডান হাতটা তুলতে গিয়ে দেখলো সেখানে স্যালাইনে ক্যানোলা গোজা। চারপাশে ঝাপসা আলোটা একটু স্বাভাবিক হতে মেরাজ বুঝতে পারলো সে হাসপাতালে কেবিনে শুয়ে আছে। নির্পায় তার দৃষ্টি গেল ব্যাটের এক পাশে। সেখানে 15 বছর বয়সী ছোট ভাই আবরাজ তার একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে ব্যাটের এক কোণে গুটিসুটি মেরে মায়াবী মুখে ঘুমিয়ে আছে। ছেলেটা চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার দাগ স্পষ্ট। মেরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মায়ের যাওয়ার পর এই একটা প্রাণকে আগলে রাখার জন্যই তো সে বেঁচে আছে। সে পরম মমতায় আবরাজের মাথায় হাত রাখতে চাইল, কিন্তু শরীরের চরম দুর্বলতায় হাতটা তুলতে পারল না। দৃষ্টিটা আরেকটু ঘোরাতেই মেরাজের চোখ গিয়ে থমকে গেল কেবিনের দূরবর্তী কোনায় থাকা লেদারের সোফাটার উপর। সেখানে জাইন গ্রুপের দাপটে কাণ্ডারে তার বাবা মিরাজ যেন ছুট পড়া অবস্থাতে ক্লান্ত শরীরে মাথাটা পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চুলে দু একটা পাক ধরেছে। মুখের কঠিন রেখাগুলো এই 2 দিনে যেন কিছুটা মলিন দেখাচ্ছে। মেরাজ কখনো তার বাবাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখেনি। জাইন বিলাসের সেই পাথরের দেওয়ালের শাসক আজ যেন এক পরাজিত চিন্তিত পিতা। মেরাজ পাশ ফিরে দেখলো একটা নার্স কি লেখালেখি করছে। মেরাজ ভাঙা কণ্ঠে ডাকলো, সিস্টার। মধ্যবয়স্ক নার্স চমকে তার দিকে এগিয়ে এসে বলল, কথা বলবেন না? আপনি অসুস্থ? আমাকে এখানে কে নিয়ে এসেছে? মাথার দগদগে যন্ত্রণাটা একপাশে সরে এসে নার্সের মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে রইল। নার্স ফাইলটা বুকে চেপে ধরে একটু নরম গলায় বলল, আপনাকে তো প্রথম নিয়ে এসেছিল একটা সিএনজি ওয়ালা আর দুটো ছেলে। আপনার আইডি কার্ড দেখে পরে আপনার ফ্যামিলিকে খবর দেওয়া হয়। তবে নার্স একটু থামলো। ম্যারেজের বাদামি চোখের মনে দুটো মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। সে হাতের ক্যানুলা অগ্রাহ করে বেডে সামান্য সোজা হওয়ার চেষ্টা করে বলল, তবে কি আর কেউ ছিল? হ্যাঁ, একটা মেয়েও ছিল। মেয়েটা পরনে একটা কচি কলাপাতা সবুজ রঙের শাড়ি ছিল, পুরো ভেজা। সেই মূলত সিনজিওয়ালাকে জোর করে রাজি করে আপনাকে হাসপাতালে এনেছিল। আপনার মাথা থেকে তখন ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। মেয়েটা নিজের শাড়ির আঁচল দিয়ে আপনার ক্ষতস্থানটা চেপে ধরে রেখেছিল সারাটা পথ। এখানে যখন আপনাকে ইমার্জেন্সিতে নেওয়া হলো, তখন তার পুরো শাড়ি, হাত এমনকি মুখও রক্তে ভেসে যাচ্ছিল। আমরা যখন ওনাকে ফর্ম ফিল আপ করতে বললাম, তখন উনি বললেন আপনাকে ঠিক চেনে না, রাস্তায় পেয়েছিল। মেয়েরা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। লাশটা আবার বলতে শুরু করলো, তবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আপনার অনেক ব্লাড লস্ট হয়েছিল। আর আমাদের কাছে তখন এবি পজিটিভ ব্লাড ছিল না। মেয়েটার রক্ত এবি পজিটিভ ছিল। উনি আপনাকে রক্ত দিয়েছিল আর কালকে আপনাকে দেখতে এসেছিল। তবে আপনার কেবিন ভিআইপি করে দেওয়ার কারণে আপনার সাথে দেখা করতে পারেনি। মেরাজ বিস্ফোরিত চোখে নার্সের দিকে তাকিয়ে রইল। তার অবশ্যই আসা শরীরটা যেন
আচমকা এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, রক্ত দিয়েছে? ও আমাকে রক্ত দিয়েছে? হ্যাঁ। মেয়েটার শরীর অতটা শক্তপোক্ত ছিল না, তার উপর বৃষ্টিতে ভেজা, আর ব্লাড নিতে বারণ করেছিলাম, কিন্তু ওনার জেদের কাছে আমাদের হার মানতে হয়েছে। উনি শুধু একটা কথাই বলেছিলেন, মানুষটা আমার সামনে মরতে বসেছে, আমি ব্লাড না দিলে যদি কিছু হয়ে যায়। সত্যি খুব ভালো মেয়ে। তবে কালকে যখন ওনার বাবা ওনাকে নিয়ে এসেছিলেন, মেয়েটা শুধু দূর থেকে কাছের ওপারে আপনাকে একবার দেখে চলে গেছে, কথা বলে। নার্সটা আবার নিজের কাজে মন দিল। মেয়েরাজ চোখ বুজে হাসল। আপনি আমার রক্তে মিশে গেছেন ইমতেহা। ওহো, আমার বিষ্ণিস্নাত বাগান বিলাস। এবার আমার থেকে নিজেকে আলাদা করবেন কি করে? ঠিক তখনই সোফা ছেড়ে মিরাজে ধীর পায়ে মেয়েরাজের বেডের পাশে এসে দাঁড়ালেন। নার্সের সব কথাই তার কানে গিয়েছে। জায়ান্ট গ্রুপের এই কঠোর কাণ্ডারের মুখে একাধারে বিস্ময় এবং গাম্ভীর্য। তিনি নার্সের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলেন, সিস্টার, ওই মেয়েটার নাম, ঠিকানা বা ওনার বাবার কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আপনাদের রেজিস্ট্রি খাতায় আছে? জায়ান্ট পরিবার কারো রক্তের ঋণ এভাবে রাখবে না। আমি আজই ওনাদের একটা বড় অঙ্কের ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড আর ওনার বাবার জন্য ভালো কোনো জবের ব্যবস্থা করছি। নাসি একটু আমতা আমতা করে বল, না স্যার, উনি কোনো ডিটেলস রেখে যাননি। শুধু ওইটুকু কথায় ফর্মে লেখা ছিল যে ওনার বাসা মিরপুরে আর ওনার বাবা একজন পুলিশ। 1 মাস লেগেছিল মেরাজে সুস্থ হতে। তবে এই 1 মাসে সে মদ বিড়ি ছুঁয়ে দেখেনি, দেখার প্রয়োজনও পড়েনি। বাড়িতে এসে ইমতিয়ার আইডি খুঁজে বের করেছিল, তবে প্রাইভেট ছিল। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ঝুলে থাকার পরও অ্যাকসেপ্ট করেছে। তবে প্রোফাইলে একটা ছবি ছিল, শাড়ি পরা হাসি মুখের একটা ছবি। এই একটা ছবি দেখে মেরাজ রাত পার করে দিত। সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার প্রথম দিনটার কথা মেরাজের স্পষ্ট মনে আছে। সবাই ভেবেছিল দ্য কোল্ড প্রিন্স হয়তো আগের মতো রুক্ষ বিধ্বংসী রূপ নিয়ে ফিরবে, কিন্তু মেরাজ ফিরল এক বুক জমানো নীরবতা আর গভীর এক মায়া নিয়ে। সেদিন কার্জন হলের করিডোরে সিনথিয়ার সাথে হেঁটে যাচ্ছিল ইমতেহা। মেরাজ দূর থেকে তাকে দেখা মাত্রই তার পা দুটো থমকে গিয়েছিল। মন চেয়েছিল ছুটে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে, কিন্তু মেরাজের বুকে তখন ইমতিয়ার সেই দিনের কথাটা তীরের মতো বিঁধে গেল। এসব মদখোর ছেলেদের আমি ভীষণ ঘৃণা করি। মেরাজ এক মুহূর্তের জন্য চোখ বুঝলো। সে খুব ভালো করে জানে জাইন গ্রুপের ক্ষমতা জোর দেখে সে চাইলে ইমতিয়াকে নিজের বৃত্তে টেনে আনতে পারবে, কিন্তু সে জোর করে ইমতিয়ার মনে নিজের জন্য কোনো করুণা বা বাধ্যবাধকতা তৈরি করতে চায় না। যার রক্ত শরীরে মিশে গেছে তাকে পেতে হলে তো আর সামনাসামনি যাওয়ার দরকার নেই। সে তো অলরেডি মেয়ারাজের অস্তিত্বের অংশ হয়ে গেছে। মেয়ারাজ মনে মনে প্রতিজ্ঞা করলো, আপনি আমাকে উচ্ছৃঙ্খল ভেবে ঘৃণা করেছিলেন ইমতেহা, আমি নিজেকে এমন এক মানুষে রূপান্তর করব যা দূর থেকে দেখলো আপনার গর্ব হবে। আমি আপনার সামনে আসবো না, আপনার ছায়াও মারাবো না, কিন্তু এই জীবনটা আজ থেকে শুধু আপনাকে সুরক্ষায় নিয়ে যেতে রইল। আর এভাবে দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 3টি বছর। এতটুকু বলে মেয়ারাজ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেল। সে এই কথাগুলো আবরাজকে বলেছিল এতক্ষণ। রাতে মেয়েটকে বলেছিল ইমতিয়াকে খাবার দেওয়ার জন্য। ইমতিয়া নাকি খাবার খেয়েছে। মেরাজ আর রুমে যায়নি, রাতে ছাদে এসেছিল। তার পিছে পিছে আবরাজও এসেছিল। মেরাজ আবরাজকে পাশে বসতে বলে নিচ থেকে এই কথাগুলো তাকে বলে। সে আবরাজের কাঁধে একটা হাত থেকে মৃদু গলায় বলে, বুঝলি আবরাজ, মা চলে যাওয়ার পর যখন এই পুরো দুনিয়াটা আমার কাছে একটা নরক মনে হতো, তখন ওই মেয়েটা, ওই ইমতিয়া এক পশলা তাজা বাতাস হয়ে এসেছিল। ও নিজের অজান্তে আমার এই অন্ধকার জীবনটাকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। ওর রক্ত আজ আমার শরীরে বইছে রে। তাহলে বিয়ের দিন কেন চলে গিয়েছিলে? মেরাজ দীর্ঘশ্বাস ফেল আবার বলতে শুরু করে, সেই দিনটা ছিল শুক্রবার, ভার্সিটি বন্ধ ছিল, তাই বেলা 12টা পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছিলাম। আর তুই তখন সিলেটে গিয়েছিলি বন্ধুদের সাথে ট্রিপে। বাবা কয়েকদিন ধরে জ্ঞান জ্ঞান করেছিল মেয়েটার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু আমি তখন ইমতিয়াকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না। বাবাকে তার কথা বলতেও ভয় লাগছিল। তো ওই দিন বাবা এসে আমাকে বলছে একটা পাঞ্জাবি পরে রেডি হওয়ার জন্য এক জায়গায় দাওয়াত খেতে যাবে। আমিও খুশি মনে রেডি সেডি হয় বাবার সাথে বেরিয়ে পড়লাম। এটুকু বলে থেমে মেয়েরাজ আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো সেই ভয়ঙ্কর দিনের কথাটা। বাবার সাথে গাড়িতে ওঠার সময়ও মেয়েরাজ ভাবেনি নিয়তি তার জন্য কি অপেক্ষা করে রেখেছে। সে ভেবেছিল হয়তো বাবার কোনো বিজনেস পার্টনারের বাড়ি বা কোনো পারিবারিক অনুষ্ঠান। গাড়ির এসি ঠান্ডা বাতাসের মাঝও মেরাজের মনে তখন গুনগুন করছিল ইমতিয়ার উদ্দেশ্যে গাওয়া গানটা। সে মনে মনে ভাবছিল আর মাত্র কয়েকটা দিন পড়াশোনাটা শেষ করে বাবার সাথে সরাসরি ইমতিয়ার ব্যাপারে কথা বলবে। জাইন গ্রুপের উত্তরাধিকারী হিসেবে নয়, সোফিয়া শেখের ছেলে হিসেবে সে ইমতিয়ার বাবার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু গাড়ি যখন একটা সুসজ্জিত একটা বাড়ির সামনে এসে থামলো, তখন মেয়েরাজের ভ্রু কিছুটা কুঁচকে গেল। গেটে বড় ব্যানারে জ্বলজ্বল করছে শুভ বিবাহ। মেরাজ গাড়ি থেকে নেমে বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কার বিয়ে বাবা? আমাকে তো আগে বলোনি।
মেহরাজাইন তার চিরচেনা গম্ভীর গলা, মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলেন, ভেতরে চল, গেলেই দেখতে পাবি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মিরাজ জাহানের রহস্যময় হাসির পেছনের সত্যটা মেরাজ তখন আঁচ করতে পারেনি। বিয়ের বাড়ির আলোকসজ্জা আর সানের সুর যেন তার বুকের ভেতরে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। জাইন পরিবারের বড় ছেলে হিসেবে মেরাজকে বাড়ির ভেতরে একটা সুসজ্জিত ড্রয়িং রুমে এনে বসানো হলো। তার পাশে এসে বসলেন কাজী সাহেব আর কয়েকজন মুরব্বী। মেরাজ কিছুটা বিরক্ত হয়ে বলল, বাবা, এসবের মানে কি? কার বিয়েতে আমাকে এভাবে বসে রাখা হয়েছে? মিরাজ জাইন মেহরাজের কাঁধে শক্ত করে হাত চেপে ধরলেন। তার চোখ দুটিতে তখন এক অনমনীয় জেদ। তিনি বললেন, চুপ করে বসে থাক মেহরাজ, আজ তোর বিয়ে, আমি এই বিয়ে করব না বাবা। আপনি আমাকে না জানে কিভাবে? মেহরাজ চিৎকার করে উঠতে চাইল, কিন্তু মিরাজ জাইন তার থেকে চড়া গলায় কাজী সাহেবকে ইশারা করে বললেন, কাজী সাহেব শুরু করে। মেরাজকে জোর করে সোফায় বসে রাখা হলো। তার অবাধ্য বিদ্রোহী চোখ দুটো তখন রাগে আর এক তীব্র মানসিক যন্ত্রণায় লাল হয়ে উঠেছে। বারবার চোখের সামনে বেশি উঠছে তার স্নিগ্ধ বৃষ্টিস্নাত পেয়েসির মায়াবী মুখটা। তারপর মেরাজ দীর্ঘশ্বাস নিয়ে আবরাজের দিকে তাকালো। ছেলেটা বরাবর অধৈর্যশীল, উদাসীন কণ্ঠে বল, তারপর কি? বিয়ে হয়ে গেল আমার ইমতিয়ার সাথে। বোকা হিটলার, নাম দেখে সন্দেহ হয়নি? ইমতিয়ার নামটা তো কমন রে গাধা। মেরাজের কথা শুনে আবরাজ কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। বড় ভাইয়ের এই চরম উদাসীনতায় সে যেন নিজের চুল নিজে ছিঁড়তে চাইছে। সে মেরাজের দিকে তাকে প্রায় চিৎকার করে উঠল, বা মেয়ে ভাই, তুমি তো পুরো লেজেন্ড। 3 বছর ধরে যে মেয়ের প্রোফাইল দেখে রাত পার করে দিলে, যার নাম জপতে জপতে কোল্ড প্রিন্স থেকে সাধু হয়ে গেলে, বিয়ের কাগজে সেই নামটা দেখো তোমার মাথায় একবারে ঘন্টা বাজলো না? মেরাজ আকাশের দিকে তাকে এক চিলতে ম্লান হাসল। সে হাসিতে আজ কোনো অহংকার নেই, আছে শুধু এক অদ্ভুত নিয়তির খেলা। সে আবরাজের মাথায় আলতো করে একটা গাঁট্টা মেরে বলল, দূর গাধা, অত কিছু ভাবার মতো মানসিক অবস্থা কি তখন আমার ছিল? একদিকে বাবার ওই নির্মম জোর জবরদস্তি, অন্যদিকে আমার চোখের সামনে তখন কেবল ভেসে উঠছিল কলাপাতা সবুজ শাড়ি পরা সেই মেয়েটার মুখ। আমার মনে হচ্ছিল আমি অন্য কাকে কবুল বলে নিজের ভালোবাসার সাথে, নিজের অনুভূতির সাথে বেমানি করছি। কাজী সাহেব যখন খাতাটা আমার সামনে এগিয়ে দিলেন, রাগে ক্ষোভে আমার হাত কাঁপছিল। আমি তো পাত্রীপক্ষের কারো নাম দেখারও প্রয়োজন মনে করিনি। শুধু ভেবেছিলাম বাবা নিজের বিজনেসের স্বার্থে কোনো বড়লোকের অহংকারী মেয়ের সাথে আমাকে বেঁধে দিচ্ছেন। তাই চরম ঘৃণা আর অবহেলা নিয়ে সইটা করে দিয়েছিলাম। আকাশে মেঘগুলো যেন মেরাজের গল্পের সাথে তাল মিলে আরো ঘনীভূত হতে লাগলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে আবরাজ যেন পুরো ঘটনাটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, তাহলে বাসর রাতে কি হলো যখন তোমরা প্রথমবার সামনাসামনি হলে? ইমতিয়াজ যখন দেখলো তার বর আসলে কোনো অহংকারী ড্রাগন নয়, বরং সে রক্তাক্ত বাইকার হয়ে যাকে সে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তোর কি মনে হয় বাসর ঘরে ঢুকতে পারলে আজ আমি সালমান খান হয়ে ঘুরলাম? আমি তো একটু ফাঁক পেয়ে ওইখান থেকে পালিয়ে বাড়িতে এসে পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলাম আমেরিকার উদ্দেশ্যে। 2 বছর পর ফিরে আসলাম যখন তখন সব ঠিকঠাক। আপনার ভ্রু কুঁচকে বলল, কিন্তু বাবা তো আমাকে বলেছিল তুমি হাই স্টাডির জন্য আমেরিকা গিয়েছো। এত সব কাহিনী আমি জানতেই পারিনি। ওই দিন তো আমি আকাশ থেকে পড়েছিলাম যেদিন তুমি বলেছিলে চিরমিনি আপু তোর বউ। মেয়ারাজ কিছু বলল না। আবরাজ আবার বলতে শুরু করলো, আচ্ছা তুমি কিভাবে চিনলে যে চিরমিনি আপুই ওই ইমতেহা তোমার বউ? নিজের 6 বছরের ভালোবাসাকে কি এত সহজে ভোলা যায়? যদিও চেহারায় অনেক পরিবর্তন এসেছে, তবুও আমি ওকে চিনতে পেরেছিলাম। তবে বিয়ের সময় কাজী বলেছিল ইমতিয়াজ বিনতে ইসরায়েল, আর ইন্টারভিউয়ের দিনে ওর সকল ডকুমেন্টে বাবার নাম ছিল রিজাল ইসলাম। বাকিটা আমার গোয়েন্দারা বের করেছে। আবার কিছু বলার জন্য আমার মুখ খুলতে মেরাজ ধমক দিয়ে বলে উঠল, এত রাতে তুই ছাদে কি করছিস? যা ঘুমাতে যা, আর কখনো আমার মতো বোকামি করিস না জীবনে। আমরা মুখ লটকে উঠে চলে গেল। মেরাজ একা দাঁড়িয়ে রইল ছাদের রেলিংটার পাশে। রাতের বাতাসটা এখন আরো বেশি ঠান্ডা লাগছে, যেন একটা প্রশান্তি বয়ে নিয়ে আসছে তার 3 বছরের দীর্ঘ মরুভূমির মতো জীবনে। আমরা চলে যাওয়ার পর পুরো ছাদটা একদম নিঝুম। মেয়ারাজ পকেট থেকে তার পুরনো ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করতে বেশি উঠল ইমতিয়াজ সেই পুরনো একটা ছবি, যা সে ইমতিয়ার অজান্তে তুলেছিল ফুল পাড়ার সময়। শাড়ি পরা এক চিলতে মিষ্টি আসে। মেয়ারাজ আলতো করে স্ক্রিনের উপর আঙুল ছুঁয়ে ফিসফিস করে বল, দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ক্যান নট বি হিডেন, ট্রু লাভ অ্যান্ড ফিলিংস ক্যান নেভার বি হিডেন। আমি আপনাকে ঠিকই চিনে নিয়েছি আমার বাগান বিলাস, কিন্তু আপনি কবে চিনবেন আপনার এই হিটলার বরকে? বললাম না আমি শাড়ি পরবো না। দেখুন আপনি আমার মায়ের বয়সে, আপনাকে খুব ভালো করে বলছি, যান এখান থেকে। জমিলা বেগম বেশ কিছুক্ষণ ধরে একটা নীল জামদানি শাড়ি আর গহনার বাক্স হাতে নিয়ে ইমতিয়ার ঘরে দাঁড়িয়ে আছেন। উনি এইবারে বেশ পুরনো লোক। ইমতিয়ার 2 দিন ধরে একই জামা পরে বসে থাকে বিছানায়, নড়াচড়াও করে না।
জামিলা বেগম আবারও নরম গলায় বললে, ছোট আব্বা রাগ করবো মাই? তুমি একটু এই শাড়িটা পরো, দেখতে খুব ভালো লাগবে। ইমতিয়াজ চুপ করে রইল। সত্যি বলতে তার শরীরটা মেজমেজ করছে। কিছু বলতেও পারছে না, আর কিছু করতেও পারছে না। চুপ করে বসে রইল। জামিলা বেগম দাঁড়িয়ে রইল। তখনই দরজায় ঠেলে ভিতরে ঢুকলো ঈশা। হাতে তার খাবারের ট্রে। সকাল 9:30 বাজে আনুমানিক। ঈশা এসে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। জমিলা বেগম হাতে শাড়ি আর ইমতিয়ার গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। তারপর জমিলা বেগমের দিকে ফিরে মৃদু হেসে বলল, খালাম্মা, আপনি শাড়িটা এখানে রেখে যান, আমি ভাবিকে বুঝিয়ে বলছি। উনি খেয়ে নিক আগে। জমিলা বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়ি আর গহনা বাক্সটা বিছানার একপাশে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ঈশা খাবারের ট্রে সাইড টেবিলে রেখে সে খাটের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ইমতিয়ার ফ্যাকাশে মুখের দিকে তাকে খুব নিচু আর নরম গলায় বলল, ভাবি, আপনি 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছেন না। শরীরটা এভাবে নষ্ট করলে তো চলবে না। মেরাজ ভাই বাইরে থেকে দেখতে যতই করা হোক, ওনার মনটা কিন্তু খারাপ না। আপনি অন্তত এই সুজি আর পরোটাটুকু একটু মুখে দিন ভাবি। ইমতিয়াজ চরম বিরক্তি আর রাগে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার গলার আওয়াজ এবার একটু চড়ে উঠল, যাও এখান থেকে। বললাম না আমার কিছু ভালো লাগছে না। তোমাদের এই জাইন বিলাসের কোনো খাবার আমি মুখে তুলব না। কেন তোমরা সবাই মিলে আমাকে এভাবে জোর করছো? ঈশা এক পা পিছিয়ে গেল। ইমতিয়ার এমন আচমকা চিৎকারে সে কিছুটা ঘাবড়ে গেল। নিজের শান্ত ভাবটা বজায় রাখলো। এই বাড়ির কাজের লোকের মেয়ে সে। বড়লোকদের এই রাগ অভিমান সহ্য করা তাদের অভ্যাসের অংশ। সে মাথা নিচু করে প্লেটটা আবার ট্রের উপর নামিয়ে রাখলো। ঈশা হাত দুটো পেটের কাছে জড়ো করে খুব বিনীত ও নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি ভাবি, আপনার সামনে থাকার কোনো অধিকার আমার নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুধু হাত জোর করে বলে যে, মেহরাজ ভাইকে আপনি যেমন ভাবছেন উনি আসলে তেমন নন। ওনার উপর যে কতটা বড় অন্যায় আপনি করছেন তা আপনি নিজেও জানেন না। ইমতিয়া এবার কটমট করে ঈশার দিকে তাকালো। অন্যায় আমি করছি? হ্যাঁ আমি করছি, যাও। ঈশা দাঁড়িয়ে রইল। ইমতিয়া বিরক্ত সূচক শব্দ করলো। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এমন ঘাততেরা। কিছুক্ষণ পর ইমতিয়াজ সামনে রাখা প্যাকেটগুলো নাড়ে চাড়ে দেখে ভ্রু কুঁচকে ঈশাকে বলল, এখানে সব শাড়ি কেন? জামা কোথায়? জামা আনেনি? এবারে বউ আপনি, তাই শাড়ি পরে থাকতে হবে, দাদাভাই বলেছে। ইমতিয়াজ বিরক্তিতে মুখ কুঁচকে বসে রইল। এই কোন ঝামেলায় ফেসে গিয়েছে সে। কিছুক্ষণ পর দরজা টোকা পড়লো। ঈশা দরজার সামনে গিয়ে দেখলো মেহরাজ। মেহরাজ ভেতরে ইমতিয়ার দিকে তাকিয়ে ঈশাকে বলল, খায়নি তো? ঈশা মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদাভাই, তুই নিচে যা, আমি দেখছি। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। মেরাজ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়াই দেখলো ইমতিয়াজ কেঁপে উঠেছে। মেরাজ অফিসের কোট খুলে ইমতিয়ার দিকে এগিয়ে গেল। ইমতিয়াজ নির্বিকার। মেরাজ এসে ইমতিয়ার দিকে ঝুঁকে পড়ল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মুখ বিকৃত করে বলল, মেরাজ জানে বউ কিনা 2 দিন গোসল না করে এইভাবে বসে আছে। এটা পৃথিবী জানলে আমার ইজ্জত থাকবে? আপনার ইজ্জত? আপনার মতো একটা পাষাণ অহংকারী আর দায়িত্ব জ্ঞানহীন মানুষ আবার ইজ্জতও আছে নাকি? আর আমি আপনার বউ হতে যাব কোন দুঃখে? কার অনুমতি নিয়ে আপনি আমাকে এই জাইন বিলাসে বন্দি করে রেখেছেন? ম্যারেজ ইমতার এই রণচণ্ডী রূপ দেখে মনে মনে একটু হাসলো। যাক, মেয়েটা ভেতরে জড়তা আর উদাসীনতা অন্তত ভেঙেছে। রাগ দেখাক, তাও ভালো, কিন্তু এভাবে মূর্তির মতো বসে থাকা সহ্য করা যাচ্ছিল না। সে অবশ্যই শার্টের উপরে দুটো বোতাম আলতো করে খুলে আরো এক কদম এগিয়ে এলো। তার বাদামি চোখে সেই চেনা করা চাউনিটা এখন যেন এক অদ্ভুত মায়া ছেয়ে গেছে। মেয়ারাজ খুব শান্ত অথচ গম্ভীর গলায় বলল, অনুমতি? কাবিনে কাগজে সই করার সময় তো বেশ সানন্দে কলম চালিয়েছিলে ইমতেহা। তখন তো এই মেয়ারাজ জাইনকে জল্লাদ মনে হয়নি। আর বন্দি করে রেখেছি কে বলল? জাইন বিলাসের দরজা তো খোলাই আছে। কিন্তু যাওয়ার আগে কি তোমার সে 3 বছর আগের পাওনাটা চুকে যাবে না? পাওনা? কিসের পাওনা? ইমতিয়াজ ভ্রু কুঁচকে পিছাতে চাইল, কিন্তু খাট থাকায় সে আর পিছাতে পারল না। মেয়ারাজ এবার ইমতিয়ার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। এত কাছে যে ইমতিয়াজ মেয়ারাজের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পাচ্ছিল। মেরাজ নিজের পকেট থেকে সেই চিরচেনা পরম যত্নে রাখা মখমলের ছোট বাক্সটা বের করল। মেরাজ ইমতিয়ার হাত ধরে বাক্সটা হাতের মুঠোয় দিয়ে বলল, যেদিন আমার স্বামী হিসেবে মেনে নিবেন সেদিন এটা পরবেন। কথাটা বলে মেয়ারাজ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। নিজের অফিসের কোটটা এক হাত তুলে নিয়ে হনহন করে দরজার সামনে গিয়ে বলল, আমার বাবা চীন থেকে ফিরেছে কালকে বিকেলে। শাড়ি পরে সুন্দর করে তৈরি হয়ে নিচে আসবেন। আজকে আপনার বাবা মাও আসবে। বলে ঘর থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ বিছানায় পাথরের মতো বসে রইল। তার অবশ হাতের মুঠোয় তখনও চেপে ধরা মখমলের সেই ছোট লাল বাক্সটা। মেয়ারাজের হাতের তীব্র উষ্ণতা যেন এখনো তার হাতের পাতায় লেগে আছে। সে ধীর পায়ে নিজের মুখটা হুলল। মেয়ারাজ বাক্সটা খুলতে বারণ করেছে, কিন্তু তার ভেতরে কৌতূহল আর বুকের ভেতরে দগদগানি যেন কোনো বারণ মানতে চাইল না।
কাঁপতে থাকা আঙুল দিয়ে সে বক্সের ডালাটা আলতো করে সরালো। বক্সের ভেতরে খুব ছোট একটা নোজ রিং। নাকের নোলকটা দেখা মাত্র ইমতিয়ার পুরো শরীর রিরি করে উঠল। তার বুকের ভেতরটা আচমকা এমনভাবে মোচড় দিয়ে উঠল যে সে নিঃশ্বাস নিতে ভুলে গেল। তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো জামিলা আর ঈশা। ঈশা এসে ইমতিয়াকে বিছানা থেকে উঠিয়ে বলল, চলেন ভাবি, এগুলো পরে আসেন। ব্রো, কোথায় যাচ্ছ? তোর ভাবির জন্য বেলি ফুলের মালা আনতে। মেরাজ গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে হলরুমের দিকে এগোতে আবরাজ সিঁড়ির গোড়ায় ওকে আটকে দিল। মেরাজ দেখলো আবরাজ আজকে আর লাল কোনো জামা কাপড় পরে নেই, চুলের রংটা কালো করে নিয়েছে। মেরাজের মুখে এমন চটজলদি আর সোজাসাপটা উত্তর শুনে আবরাজ এক মুহূর্তের জন্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার গম্ভীর পাথর মুখ বড় ভাইয়া, যে কিনা এতকাল মেয়েদের থেকে 10 হাত দূরে থাকতো, সে এখন নিজে গাড়ি ড্রাইভ করে বেলি ফুলের মালা কিনতে যাচ্ছে। আবরাজ চোখ দুটো গোল গোল করে বলল, ওরে বাপরে, সূর্য আজ কোন দিকে উঠলো? বেলি ফুলের মালা, তা ব্রো, এই রোমান্টিক রূপটা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? চলো আমিও যাই। তুই সিঙ্গেল, তুই গিয়ে কি করবি? মেরাজের মুখে এমন ঠান্ডা মাথার খাঁটি সিঙ্গেল মার্কা খোঁচা শুনে আবরাজ নিজের বুকে হাত দিয়ে বড় বড় চোখ করে ড্রামাটিক স্টাইলে দাঁড়িয়ে গেল, যেন তার হৃৎপিণ্ডে সরাসরি কোনো বুলেট এসে লেগেছে। সে এক হাত দেওয়ালে ঠেকে করুণ মুখে বলল, আহ ব্রো, কলিজা আঘাত করলে। নিজের আপন ছোট ভাই সিঙ্গেল বলে এভাবে খোঁটা দিলে। আর এই যে নিজের রূপ চেঞ্জ করলাম, মাথার লাল চুল কালো করে ভদ্র ছেলে সেজে গুচ্ছি, সেটার কোনো প্রশংসাই করলে না, উল্টো সিঙ্গেল বল অপমান। চলো আমার সাথে, ফুলের দোকানে হিজড়ার অভাব থাকে না, একটাকে পছন্দ হলে তোর জন্য নিয়ে আসবো। কি বললে ব্রো, হিজড়া? ওরে আল্লাহ, না ভাই, আমার সিঙ্গেল লাইফে জিন্দাবাদ। আমি এই জাইন বিলাসের বারান্দায় দাঁড়িয়ে তোমার আর ভাবের প্রেমলীলা দেখবো, তাও হিজড়াদের পাল্লায় পড়তে পারবো না। আজকে কি কোনো অনুষ্ঠান আছে জামিলা খালা? জামিলা আর ঈশা মিলে এক প্রকার জোর জবরদস্তি করে ইমতাকে একটা রানী গোলাপি জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। ইমতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। এই রানী গোলাপি রঙের শাড়িটার ছোঁয়ায় তার পুরো অবয়বটা যেন বদলে গেছে। তার ফর্সা ত্বকে গোলাপের আভা এক মায়াবী রূপ তৈরি করেছে। জামিলা বেগম ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে মুখে একটা চড়া হাসি ফুটিয়ে বললেন, অনুষ্ঠান তো বটেই মাই, বড় আব্বা চীন থেকে ফিরছেন, আবার তোমার আব্বা আম্মু আসতেছেন, আর সবচাইতে বড় কথা, ছোট আব্বা আজকা সবারই সামনে প্রকাশ করবো তুমি হেতের বউ। ইমতিয়া কপাল কুঁচকে বিড়বিড় করলো, বউ না, ছাই। তখন জামিলা বেগমের নজর পড়ল ড্রেসিং টেবিল উপর থাকা বক্সটার দিকে। উনি বক্সটা হাতে নিয়ে খুলে নাকফুলটা দেখে ইমতিয়াকে বললেন, বৌমা, তোমার নাকে কি ফুটা করা আছে? নাকফুলটা সুন্দর, তোমার পড়লে পুরো মেরাজ জাইনে বউ বউ লাগবো। ইমতিয়া জামিলা বেগমের কথা শুনে চোখ জোর বড়বড় করে ফেললো। মেরাজ জাইনের বউ বউ লাগবে মানে কি? ও কি এমনি এমনি এই আপদকে নিজের স্বামী বলে মেনে নিবে নাকি? সে তখনই মুখ বাঁকে ঝাঁঝালো গলায় বলল, খালা কি যাতা বলছেন? আমার নাকি কোনো ফোড়াটোরা বা ছিদ্র নেই, আর আমি এই জিনিস কোনোদিনও পরিও নাই, ওটা ওখানেই রেখে দিন। ইমতিয়াজ স্পষ্ট না শুনে জামিলা বেগম একটু দমে গেলেন, কিন্তু আর কথা না বেড়ে সাবধানে নাকফুল সহ মখমলে লাল বাক্সটা আবার ড্রেসিং টেবিলের উপর রেখে দিলেন। ঈশা তখন একপাশ থেকে ইমতিয়াজ চুলের শেষ ভাগটা আলতো করে ঠিক করে নিচ্ছিল। সে আয়নায় ইমতিয়াজ বিরক্তি ভরা কিন্তু অসম্ভব মায়াবী মুখটার দিকে তাকে মনে মনে ভাবলো, মেরাজ ভাইয়া আসলে জহুরি ঠিক হিরে চিনেছেন। রানী গোলাপি শাড়িতে ভাবিকে যা লাগছে না, মেরাজ ভাইয়া দেখলে আজ নিশ্চিত কুপকাত। তখনই দরজায় টোকা পড়ল। ঈশা উকি দিয়ে বল, দাদা ভাই যে টাকা ছাড়া রুমে ঢুকতে পারবে না। তোমার বউকে সাজানো যে কি কষ্টের, সেটা আমি আর জামিলা খালাই জানি। আগে আমাদের টাকা দাও, তারপরে তোমার বউয়ের মুখ দর্শন করো। মেরাজ দরজার বাইরে দাঁড়িয়ে ঈশার এমন অতর্কিত আর সাহসী ডিমান্ড শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। পকেট থেকে ওয়ালেটটা বের করে কয়েকটা হাজার টাকা চকচকে নোট ঈশার দিকে বাড়িয়ে দিয়ে হালকা ধমকে সুরে বলল, নে তোর ট্যাক্স, আর পরের বার বাসর সাজিয়ে দিস। এবার পথ ছাড়তো দেখি। ঈশা নোটগুলো হাতে নিয়ে খুশিতে আটখানা হয়ে একপাশে সরে দাঁড়ালো। জামিলা বেগমও মুচকি এসে ঈশাকে ইশারা করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ইমতা আয়নার দিকে তাকিয়ে মেরাজের এই কাণ্ড দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন ত্বক করে উঠল। মেরাজ যেন যখন কোনো ব্যাপারে জেদ ধরে তখন সে কাউকে পরখ করে না, তা আজ আবার প্রমাণিত হলো। ঈশার জামিলা বেগম ঘর থেকে বের হতে মেরাজ ভেতরে ঢুকে আলতো করে দরজাটা বেজিয়ে দিল। মেরাজ ঘরের মাঝখানে এসে দাঁড়াতেই পুরো ঘরটা যেন তার শরীরের চেনা পারফিউম আর এক তীব্র পুরুষালী উপস্থিতিতে ভরে গেল। তার বাদামি চোখ জোড়া সোজা গিয়ে থমকালো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো ইমতিয়ার উপর। রানী গোলাপি জামদানির ভাজে ভাজে ইমতিয়ার উজ্জ্বল শ্যামলা শরীরটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। সদ্য ধোয়া চুলের সুবাস আর
কপালে ভাসতে থাকা ছোট স্বর্ণের টিকলির দিকে তাকিয়ে মেরাজ কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নির্বাক হয়ে রইল। তার সেই চিরচেনা করা আর গম্ভীর চাহনিটা আজ এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন। মেরাজ ধীর পায়ে ইমতিয়ার দিকে এগিয়ে গেল। ইমতিয়া আয়নার মাধ্যমে মেরাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ল। সে চট করে ঘুরে মেরাজের মুখোমুখি দাঁড়ালো, কিন্তু তার চোখ দুটো নিচের দিকে নামানো। মেরাজ ইমতিয়ার ঠিক এক কদম দূরত্বে এসে দাঁড়ালো, এত কাছে যে ইমতিয়া মেরাজের শার্টের খোলা দুটো বোতামের মাঝে চওড়া বুকটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। মেরাজ কিছুক্ষণ অপলক চোখে ইমতিয়াকে দেখার পর তার নজর গেল ড্রেসিং টেবিলের উপর বন্ধ থাকা মখমলের লাল বাক্সটার দিকে। ইমতিয়াজ যে নাকফুলটা পরেনি তা মেরাজের চোখ এড়ালো না। সে একটু ঝুঁকে এসে নিচু আর ভারী গলায় বলল, নাকফুলটা পরনে দেখছি। তা মেরাজ জানে বউ হতে এত আপত্তি কিসের? ইমতেহা মেরাজের মুখের গরম নিঃশ্বাস ইমতার গালে লাগতে সে এক কদম পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনের ড্রেসিং টেবিল থাকায় পারল না। সে নিজের ভেতরে জড়তা কাটিয়ে চোখ দুটো তুলে মেরাজের বাদামি চোখের দিকে তাকালো। তার গলায় এখনো হালকা অভিমানের সুর। বললাম না আমার নাকে কোনো ছিদ্র নেই, আর আমি ওসব জিনিস পড়ি না। আপনি কেন বারবার আমাকে জোর করছেন? মেরাজ ইমতার এই রাগী আর আরক্তি মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই রূপটাই তো সে দেখতে চেয়েছিল। প্রাণহীন মূর্তি চেয়ে এই জীবন্ত অভিমানী মেয়েটাই তার বেশি পছন্দ। মেরাজ নিজের পেছনে হাতটা সামনে এনে ইমতার চোখের সামনে ধরল। তার হাতে পরম যত্নে ধরা একজোড়া তাজা সুবাসিত বেলি ফুলের মালা। ফুলের তীব্র মিষ্টি সুবাসে নিমিষে যেন ঘরের ভেতরে সমস্ত থমথমে বাট্টা উদাও করে দিল। মেরাজ কোনো অনুমতি না নিয়ে ইমতিয়ার নরম চিকন হাতটা নিজের শক্ত মুঠে টেনে নিল। ইমতিয়ার হাতটা ছাড়ানো হালকা চেষ্টা করতেই মেরাজ তার চেনা করা চাউনি দিয়ে ইমতিয়ার দিকে তাকালো, যাতে এক অদ্ভুত অধিকারবোধ মিশে আছে। মেরাজ অত্যন্ত সাবধানে পরম মমতা বেলি ফুলের মালাটা ইমতিয়ার কবজিতে জড়িয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, নাকফুল না হয় আজ থাকলো, কিন্তু এই বেলি ফুলের মালাটা তো ফিরে দিতে পারবে না। নিচে বড় আব্বু আর তোমার বাবা মা অপেক্ষা করছেন। আজ সবার সামনে তোমাকে মেয়ারাজ জাউনের বউ হিসেবে নিচে নামতে হবে। তৈরি তো? জি না। মেয়ারাজ চোখ বাঁকা করে তাকালো। এই মেয়েকে মানাতে মানাতে সে বিদ্ধ হয়ে যাবে, তারপরও এই মেয়ের অভিমান ভাঙবে না। ফুল পরে ইমতিয়াজ দুই হাত উপরে তুলে জোহরের নজরে ওর হাতের দিকে তাকিয়ে বলল, আমার নামে নাকফুল পরেনি এটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমার নামে চুরিও পরবেন না? নিজেকে অবিবাহিত প্রমাণ করার জন্য এত তোড়জোড়? তা তো হবে না। সরি মিসেস। ইমতিয়া মেরাজের কথা শুনে এক ঝটকা নিজের হাত দুটো ও শক্ত মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেরাজের পাথরের মতো শক্ত আঙুলের বাঁধন একটু আলগা হলো না। উল্টো সে ইমতিয়াকে নিজের আরো কিছুটা কাছে টেনে নিল, এত কাছে যে বেলি ফুলের তীব্র সুবাস আর মেরাজের গায়ে পারফিউমে কড়া ঘ্রাণ মিশে ইমতিয়ার দম আটকে আসে উপক্রম হলো। ইমতিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে নিজের মুখটা উপরে তুলে মেরাজের চোখের দিকে তাকালো। ওর উজ্জ্বল শ্যামলা গাল দুটো লজ্জায় এবার সত্যি সত্যি আগুনের মতো লাল হয়ে উঠছে। সে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমাকে। কিসের চুরি আর কিসের মিসেস? আপনাকে আমি কতবার বলবো যে আমি এই জবরদস্তের বিয়ে মানি না। নিজের নামে সিল মেরে আমাকে জাইন বিলাসের দাসী বানাতে চান, তাই না? দাসীর অভাব নেই আমার বাড়িতে, তাই আপনাকে রানী বানিয়েছি। মেরাজ ইমতিয়ার হাত ছেড়ে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো। আলমারি খুলে খুব পুরানো একটা কাঠের বাক্স বের করলো। কাঠের বাক্স নিয়ে ইমতিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। ইমতিয়ার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বাক্স খুলতেই দুটো মোটা মোটা বালা বের করলো। আচমকা খপ করে ইমতিয়ার হাত ধরে বালা পরে দিতে দিতে বলল, এই বালা দুটো কোনো সাধারণ গহনা নয় ইমতেহা, এটা আমার দাদির, যা তিনি আমার মাকে দিয়েছিলেন। আর মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যাকে আমার অর্ধাঙ্গিনী করব তার হাতে যেন এটা পরিয়ে দিই, আর আপনি আপনার পুত্রবধূকে দিবেন। ভারী ও প্রাচীন নকশা সোনার কাঙ্কন দুটো ইমতিয়াজ চিকন শ্যামলা কবজিতে বসার সাথে সাথে ঘরের আলো এক রাজকীয় আবার ছড়িয়ে পড়লো। মেরাজের স্পর্শ আর তার গলা সে আচমকা নেমে আসা গম্ভীর আর্দ্রতা ইমতিয়ার ভেতরে সবটুকু রাগ যেন এক নিমেষে শুষে নিল। সে স্তব্ধ হয়ে মেরাজের মুখের দিকে তাকিয়ে রইল। এ পাথরের মতো কঠিন পুরুষটার ভেতরে এতখানি গভীর আর আবেগঘন একটা রূপ লুকিয়েছে তা সে কল্পনা করতে পারেনি। মেরাজ বালা দুটো পরানো শেষ করে ওর হাতটা আলতো করে ছেড়ে দিল। ইমতিয়ার হাতে বেলে ফুলের সাদা মালা আর সোনার প্রাচীন বালা যুগলবন্দি দেখতে দেখতে মেরাজের ঠোঁটের কোণে এবার এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে ইমতিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, নিজেকে অবিবাহিত প্রমাণের চেষ্টা এবার বন্ধ করুন মিসেস মেয়রাজ জাইন। আপনার এই সাজার এই গয়না এখন চিৎকার করে বলছে আপনি এবারে বড় বউ। ইমতিয়া কোনো কথা বলতে পারল না। তার বুকের ভেতরটা এক অজানা অনুভূতিতে তোলপাড় হতে লাগলো। মেরাজের মুখে আমার অন্দাঙ্গিনী শব্দটা যেন তার কান থেকে সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে। সে শুধু বড় বড় চোখ করে মেরাজের দিকে তাকিয়ে রইল।
মেরাজ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের অফিসের কোটটা এক হাতে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত থেকে সে পিছন না ফিরে বলল, নিচে আপনার বাবা মা চাতক পাখির মতো আপনার জন্য অপেক্ষা করছে। চোখে জল মুছে আর এই গম্ভীর মুখটা একটু স্বাভাবিক করে 5 মিনিটের মধ্যে নিচে চলে আসবেন। আমি নিচে যাচ্ছি। মেরাজ ঘর থেকে বেরিয়ে যেতে ইমতিয়াজ ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতে তার চোখ আটকে গেল নিজের হাতেই ওই রাজকীয় বালা দুটোর উপর। মেরাজের দাদির গয়না, তার মায়ের স্মৃতি। সে অবশ মনে হাত দিয়ে বালা দুটো চুয়ে দেখলো। বেলি ফুলের সুবাস আর এই প্রাচীন সোনার স্পর্শে তার মনটা কেমন যেন এক লহমায় অবাধ্য হয়ে উঠল। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবে, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।